মিসির আলীকে চেনেন না এমন পাঠক খুব কমই আছে। চাক্ষুষ দেখেননি, পরিচয় নেই, কিন্তু কত জানাশোনা এই লোকটি, দীর্ঘদিনের জানা। ওর হাসি খুশিতে আনন্দ পাই, ব্যথায় হই ব্যথিত। মানব জীবনের রূপ, রস, রহস্য এবং হাসি কান্না বেদনার অপূর্ব এক প্রকাশ এই মিসির আলী এবং তার পার্শ্ব চরিত্র। জননন্দিত লেখক হুমায়ুন আহমেদের অপূর্ব সৃষ্টি এই মিসির আলী। হর্ত নিষ্কাপন মিসির আলী সিরিজের বইগুলোর মধ্যে অতুজ্জ্বল সৃষ্টি। হর্ত নিষ্কাপনে মিসির আলীর সঙ্গে যোগ দিয়েছে জাদুবিদ্যায় পারদর্শী মনসুর, মানসিক রোগী রেবু, বাড়িওয়ালা আজমল সাহেব এবং কাজের মেয়ে আখি তারা। স্যার, ম্যাজিক দেখবেন? মিসির আলী বিরক্ত মুখে প্রশ্নকর্তার দিকে তাকালেন। 25-26 বছরের যুবক, বোঝা যাচ্ছে অভাব অনটনে আছে। গায়ের শার্ট মলিন, চেহারাও শার্টের মতোই মলিন, যদিও হাসি খুশি ভাব ধরে রাখার চেষ্টা করেছে। সেই চেষ্টায় লাভ হচ্ছে না। যুবকের চোখেও মনে হয় সামান্য সমস্যা আছে। সারাক্ষণ চোখ পিটপিট করছে। চোখের অশ্রুগ্রন্থি ঠিক মতো কাজ না করলে চোখ পিটপিট রোগ হয়। এর কি তাই হয়েছে? সে ক্ষুধার্ত। তাকে পিরিচে করে বিস্কিট এবং চানাচুর দেওয়া হয়েছিল। সে সবই খেয়েছে। বিস্কিটের কিছু কণা পড়েছিল। তর্জনীর মাথায় সে কণাগুলি মাখিয়ে সে জিভে ছোঁয়ালো। যুবকের নাম তিনি জানেন না, নাম জানার কোনো আগ্রহ বোধও তিনি করছেন না। তার কাছে যুবকটি কেন এসেছে তাও সে ধরতে পারছেন না। তিনি এমন কোনো মজার চরিত্র না যে তার সঙ্গে কথা বলে কেউ মজা পাবে। যুবক আবার বলল, স্যার, ম্যাজিক দেখবেন? মিসির আলী বললেন, ম্যাজিক দেখব না, ম্যাজিক আমার পছন্দের বিষয় নয়। যুবক হাসি হাসি গলায় বলল, কেন পছন্দ না জানতে পারি? মিসির আলী বললেন, ম্যাজিকের ভেতর প্রতারণার একটা ব্যাপার থাকে। এই প্রতারণার অংশটা আমার অপছন্দ। আমি প্রতারণা পছন্দ করি না। স্যার, আমি যে ম্যাজিক দেখাবো তার মধ্যে কোনো প্রতারণা নেই। মেন্টাল ম্যাজিক আমার অনেক দিনের শখ। আমি আমার মানসিক ক্ষমতার নমুনা আপনাকে দেখাই। মিসির আলী যুবকের দিকে তাকালেন। তার দৃষ্টিতে তেমন কৌতূহল অবশ্য দেখা গেল না। যুবকের মানসিক ক্ষমতা দেখার ব্যাপারেও মিসির আলী তেমন কোনো আগ্রহ বোধ করলেন না। তিনি নিজের উপর সামান্য বিরক্ত হলেন। তার কৌতূহল এত দ্রুত কমছে কেন? বয়সের সঙ্গে সঙ্গে কি মানুষের কৌতূহল কমতে থাকে? সেই কমার হারটা কেমন? মিসির আলী বললেন, তোমার নাম কি? যুবক আগ্রহের সঙ্গে বলল, মনসুর। আপনার সঙ্গে আমার কিছু মিল আছে। আপনার নামের শুরু ম দিয়ে, আমার নামের শুরুও ম দিয়ে। যুবক আবারও বলল, আমি কি স্যার আমার মানসিক ক্ষমতার একটা ম্যাজিক আপনাকে দেখাবো? দেখলে আপনি খুব মজা পাবেন। মিসির আলী হ্যাঁ বা না বলার আগেই মনসুর প্যাকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেট বের করল। হতদরিদ্র যুবকের পকেটেও কেন জানি দামি সিগারেটের প্যাকেট থাকে, এর কাছে তা নেই। সস্তা সিগারেটের প্যাকেটের ন্যাতনাতা ফিল্টারবিহীন সিগারেট। আমি ম্যাজিকটা দেখাবো সিগারেট দিয়ে। মনসুর একটা সিগারেট টেবিলের উপর রাখল, মেরুদণ্ড সোজা করে বসল। সিগারেটের দিকে এখন সে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। তার মাথা নিচু হয়ে আছে, চোখ পিটপিটানিও বন্ধ। স্যার, ভালো করে দেখুন, আমি সিগারেটটা হাত দিয়ে স্পর্শ করিনি, আমি শুধু তাকিয়ে আছি। দেখুন চোখের দৃষ্টিতে আমি কি করছি। মিসির আলী মোটামুটি বিস্মিত হলেন। সিগারেট নড়ছে, গড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। বিস্মিত হবার মতোই ব্যাপার। যুবকের কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখের মাংসপেশি শক্ত হয়ে আছে। বোঝাই যাচ্ছে মানসিক ক্ষমতার এই ম্যাজিক দেখাতে তার রীতিমতো কষ্ট হচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। স্যার, কেমন দেখলেন? ভালো, ইমপ্রেসিভ। এখন যা দেখালাম তার নাম হচ্ছে টেলিকাইনেটিক্স। মানসিক শক্তির সাহায্যে বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো। আপনি কি টেলিকাইনেটিক্সের কথা শুনেছেন? শুনেছি। মনসুর লম্বা নিঃশ্বাস ফেলল। ইসরায়েলের এক যুবক, তার নাম হচ্ছে উরি গেলার। সে মানসিক ক্ষমতা দিয়ে চামচ বাঁকা করে ফেলতে পারত। আমার এত ক্ষমতা নেই, তবে যা আছে তাও খারাপ না। চামচ বাঁকা করতে না পারলেও আমি পাতলা তার বাঁকা করতে পারি। ঠিক বলছি না স্যার? মিসির আলী সামান্য নড়ে বসলেন, হ্যাঁ না কিছু বললেন না। টেবিলের উপর থেকে সিগারেট নিয়ে ঠোঁটে দিল। দিয়াশলায় দিয়ে সিগারেট ধরালো। সিগারেট একবারে ধরল না, বেশ কয়েকটা কাঠি খরচ করতে হলো। একজন বয়স্ক মানুষ সামনে বসে আছে, তা নিয়ে তার কোনো সামান্য সংকোচবোধ দেখা গেল না। সিগারেট থেকে তীব্র গন্ধ আসছে, গাঁজার গন্ধ। মিসির আলীর মন সামান্য খারাপ হলো। সিগারেট শেষ করে আমি আমার ক্ষমতার
অন্য একটা ভার্সন আপনাকে দেখাবো, আপনি মজা পাবেন। আচ্ছা, আপনার সামনে সিগারেট টানছি, আপনি কিছু মনে করছেন না তো? সস্তা সিগারেট বলেই এমন কড়া গন্ধ আসছে। আপনি যা ভাবছেন তা কিন্তু না, গাঁজা না। মনে করছি না। এখন স্যার মোটা দেখে একটা বই আমার হাতে দিন, যতটা মোটা হয় তত ভালো। ডিকশনারি দিলে চলবে? চলবে। মনসুরের সিগারেট শেষ হয়নি, সে আধ খাওয়া সিগারেট ফেলে দিয়ে বই নিয়ে বসল। তার ধ্যানমগ্ন মূর্তি দেখতে ভালো লাগছে। মিসির আলি বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। মনসুর তার 2 হাত দিয়ে কোমর ধরে আছে, একটু ঝুঁকে এসেছে বইয়ের দিকে। তার কপাল আবার ঘামছে। ঘটনা যা ঘটছে তা বিস্ময়কর। বইয়ের পাতা একের পর এক উল্টে যাচ্ছে। স্যার কেমন দেখলেন? ভালো। আমি হিপনোটিজমও পারি। যে কোনো মানুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে ঘুম পাড়িয়ে দিতে পারি। ও আচ্ছা, আজ অবশ্য পারবো না। আজ আমার মন ভালো নেই, কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না। মন অসম্ভব খারাপ। এই মুহূর্তে আমার চেয়ে বেশি মন খারাপ মানুষ বাংলাদেশে আছে বলে মনে হয় না। মিসির আলি ঘড়ির দিকে তাকান। 6:10। সন্ধ্যা হয় হয় করছে। সন্ধ্যাবেলাটা তার একা থাকতেই ভালো লাগে। মানসিক ক্ষমতাওয়ালা কারোর সামনে বসে থাকতে ইচ্ছে করে না। মনসুর এখনো বসে কেন তিনি বুঝতে পারছেন না। সে তার মেন্টাল ম্যাজিক দেখাতে চেয়েছিল, দেখানো হয়েছে। আরও কিছু কি বাকি আছে? নাকি সে তার ঘুম পাড়ানোর ক্ষমতাও দেখাবে? যাবার আগে তাকে ঘুম পাড়িয়ে চলে যাবে। সন্ধ্যাবেলা তিনি চেয়ারে বাঁকা হয়ে বসে নাক ডাকিয়ে ঘুমাতে পারবেন। মনসুর আরেকটা সিগারেট ধরল। মিসির আলি লক্ষ্য করলেন দিয়াশলাই জ্বালানোর সময় তার হাত সামান্য কাঁপছে। পার্কিনসন ডিজিজ প্রাথমিক অবস্থায় এরকম হয়। এই যুবকের পার্কিনসন ডিজিজ আছে বলে মনে হচ্ছে না। তাহলে আঙ্গুল কাঁপছে কেন? মানসিক অস্থিরতা। মনের প্রবল অস্থিরতা শরীরে ছায়া ফেলে। মনের প্রবল কাঁপুনি শরীরে চলে আসে। মনসুর সিগারেটে লম্বা টান দিয়ে মিসির আলির দিকে খানিকটা ঝুঁকে এসে বলল, এই জাতীয় ক্ষমতা সবচেয়ে বেশি দেখা যায় যোগী সন্ন্যাসীদের মধ্যে। এদের অনেকেই লেভিটেশন করতে পারে। লেভিটেশন হচ্ছে শূন্যে ভাষা। অসম্ভব কোনো ব্যাপার না, দীর্ঘ সাধনার প্রয়োজন। সাধনা এবং মনের কনসেন্ট্রেশন। সাধনা আমি করে যাচ্ছি, সমস্যা একটাই, মনের একাগ্রতাটা আসছে না। মন খুবই বিক্ষিপ্ত। আচ্ছা আচ্ছা, লেভিটেশনের দিকে আমি অনেকটা এগিয়েছি। মাটি থেকে 1 ইঞ্চির মতো উঠতে পারি। ও আচ্ছা, বেশিক্ষণ থাকতে পারি না, 5-10 সেকেন্ড পারি। যুবক বিস্মিত চোখে তাকালো। তার বিস্মিত হওয়ার কারণ আছে। মিসির আলি তাকিয়ে আছেন আগ্রহ শূন্য চোখে। তার ভাবভঙ্গিতে এটা স্পষ্ট যে মানসিক ক্ষমতাধর যুবকটি বিদায় হলে তিনি খুশি হবেন। তিনি যুবকের শূন্য ভাষা দেখতে চান না। স্যার আমি উঠি? আচ্ছা, আমার মেন্টাল ম্যাজিক মনে হয় আপনার ভালো লাগেনি। মিসির আলি জবাব দিলেন না। মনসুর বলল, আমার ক্ষমতার ব্যাপারটা কেমন লেগেছে একটু কি বলবেন? মিসির আলি বললেন, মোটামুটি লেগেছে। যুবক চাপা গলায় বলল, মানুষের মনের ক্ষমতা অনুভবের ব্যাপার। মানসিক ক্ষমতার প্রত্যক্ষ প্রমাণ কখনই পাওয়া যায় না। সেই প্রমাণ আমি দেখালাম, তারপর আপনি বলছেন মোটামুটি? হ্যাঁ, তা বলছি। আমি কি জানতে পারি এখন আপনি মোটামুটি না বলে বলবেন চমৎকার? মিসির আলি ছোট করে নিঃশ্বাস ফেললেন। অপ্রীতিকর একটা কথা এখন তাকে বলতে হবে। বলতে না পারলে তিনি খুশি হতেন, কিন্তু উপায় নেই। এই যুবক অপ্রীতিকর কথা বলতে তাকে বাধ্য করেছে। মনসুর জি, তুমি যদি সত্যি তোমার মানসিক ক্ষমতার কোনো প্রমাণ দেখাতে আমি খুশি হতাম। তুমি যা দেখিয়েছ তা হচ্ছে সাধারণ ম্যাজিকের কৌশল। সিগারেট টেবিলের উপর রেখেছ, তারপর মাথা নিচু করে খুব সাবধানে ফু দিয়েছ। তুমি যা দেখিয়েছ তা মানসিক ক্ষমতা না, ফুসফুসের ক্ষমতা। মনসুর তাকিয়ে আছে। মিসির আলি লক্ষ্য করলেন তার চোখ ধক করে জ্বলে উঠেই নিভে গেল। মিসির আলি বললেন, আমি কি ভুল বলেছি? না। তুমি তাহলে ওঠো। আপনার কি এখন কাজ আছে? আমার এখন কোনো কাজ নেই। কাজ না থাকলেই আমি যে লোকজনের সঙ্গে গল্প করি তা না। আপনি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছেন? তাও না। আমি খুব ভদ্রভাবে বলার চেষ্টা করছি যে আমি এখন একা থাকতে চাচ্ছি। আপনার ধারণা আমি একজন ফ্রড, ভাওতাবাজ? তাও না। ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাতে গিয়ে যে ধরনের কথা বলেন তুমিও তাই বলেছ। এতে দোষ করার কিছু নেই। আমার কিন্তু সত্যি সত্যি মানসিক ক্ষমতা আছে। আজ দেখাতে পারলাম না, একদিন এসে দেখিয়ে যাব। সত্যি ক্ষমতাটা আজ দেখালে তো তোমাকে তো দ্বিতীয়বার দেখাতে হতো না। মনসুর চাপা গলায় বলল, সত্যি ক্ষমতাটা আমি কাউকে দেখাই না, দেখাতে চাইলেও দেখাতে পারি না। বিশেষ বিশেষ সময়ে এই ক্ষমতা আমার মধ্যে আসে। যদি কখনো আসে আপনাকে দেখাবো। ঠিক আছে, আপনাকে বিরক্ত করার জন্যে এবং আপনার সঙ্গে যে মিথ্যা কথা বলেছি
সেজন্য আমি দুঃখিত। আচ্ছা, ঠিক আছে, মোটেই ঠিক নেই, সবই বেঠিক, তবে আমি একদিন এসে সবকিছু ঠিক করে দিয়ে যাব। যুবক মাটিতে ফেলে দেওয়া তার আধ খাওয়া সিগারেট আবার হাতে নিয়ে ধরালো। তামাকের কটু গন্ধে মাথা ধরে যাওয়ার মতো অবস্থা হলো। মিসির আলি চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিলেন। কথাবার্তা পর্ব শেষ হয়েছে, এই সিগন্যাল দেওয়া হলো। এরপরও মানসিক ক্ষমতা সম্পন্ন যুবক নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে না। তার সামান্য চক্ষু লজ্জা থাকলেও সে চলে যাবে। স্যার যাই। মিসির আলি চোখ খুললেন না, মাথা নাড়লেন। মনসুর চলে যাচ্ছে, চোখ বন্ধ করেও তা বোঝা যাচ্ছে। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, জুতার শব্দ। মনসুর স্যান্ডেল পরে আসেনি, জুতা পরে এসেছে। কিরকম জুতা? কালো না ব্রাউন? কতদিনের পুরনো জুতা? জুতার ফিতাগুলি কিভাবে বেঁধেছে? জুতার ফিতা বাঁধা থেকে একজন মানুষের চরিত্র খানিকটা বলে দেওয়া যায়। কেউ খুব শক্ত করে ফিতা বাঁধে, কারো ফিতা বাঁধায় ঢিলে ঢালা ভাব থাকে। মিসির আলি লক্ষ্য করেননি, বয়সের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়। তিনিও সম্ভবত বদলাচ্ছেন, আগের মতো খুঁটিয়ে কিছু লক্ষ্য করছেন না। মনসুর একটা চেক শার্ট পরে এসেছে, এটা মনে আছে। সাদা কাপড়ে নীল সবুজ চেক। শার্টের বুক পকেটে একটা ফাউন্টেন পেন ছিল। ফাউন্টেন পেনের কথা মনে আছে, কারণ আজকাল ফাউন্টেন পেন কেউ ব্যবহার করে না। ফাউন্টেন পেন কেন, বল পয়েন্ট কলমও কেউ সঙ্গে রাখে না। বল পয়েন্ট কলম যেখানে যাওয়া যাবে সেখানেই পাওয়া যাবে, কাজে সঙ্গে রাখার দরকার কি? একটা সময় ছিল যখন কলম, ঘড়ি, চশমা এই তিনটি জিনিসকে সাজগোজের অংশ ধরা হতো। স্ত্রী করা শার্টের পকেটে থাকবে কলম, চোখে জিরো পাওয়ারের চশমা, হাতে ঘড়ি। রেডিওতে যখন খবর পাঠ করা হবে তখন চট করে হাত ঘড়ির সময় মিলিয়ে নেওয়াও কালচারের অংশ ছিল। একে বলা হতো রেডিও টাইম। আজকাল কেউ বোধহয় খবর শুনে ঘড়ির টাইম ঠিক করে না। রেডিও টাইম বলেও বোধহয় কিছু নেই। রেডিওর পরে অনেক কিছু চলে এসেছে, টিভি টাইম, স্যাটেলাইট টাইম। আচ্ছা, মনসুরের হাতে কি ঘড়ি ছিল? মিসির আলি মনে করতে পারলেন না। সম্ভবত ছিল না, থাকলে চোখে পড়ত, কিংবা হয়তো ছিল, তার চোখে পড়েনি। চোখে পড়ার ক্ষমতা কমে গেছে, বার্ধক্য গুণ নাসেনি। এই যুবকের মধ্যে কি বিশেষ কিছু আছে যা দিয়ে তাকে আলাদা করা যায়? আইডেন্টিফিকেশন মার্ক পাসপোর্টে যেমন লেখা থাকে, অবশ্যই আছে, থাকতে হবে। পৃথিবীর প্রতিটি মানুষই আলাদা, প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা। একজন মানুষের আঙুলের ছাপ পৃথিবীর জীবিত বা মৃত কোনো মানুষের সঙ্গে মিলবে না। গায়ের গন্ধ দিয়েও মানুষকে আলাদা করা যায়। প্রতিটি মানুষের গায়ের গন্ধ আলাদা। তার চেহারা বা কাপড় চোপড় দিয়ে চেনে না, চেনে গায়ের গন্ধ দিয়ে। মিসির আলির চোখ ঘুমে জড়িয়ে আসছে। আধ্যাত্মিক ক্ষমতাধর যুবক কি যাবার আগে তাকে হিপনোটাইজ করে গিয়েছে? সন্ধ্যাবেলায় তার কখনো ঘুম আসে না, আজ কেন আসছে? মিসির আলি কয়েকবারই চেষ্টা করলেন ঘুমের ঘোর থেকে উঠে আসতে, পারলেন না। তার চোখের পাতায় কেউ যেন আইগা গাম লাগিয়ে দিয়েছে। ঘুমাচ্ছিলেন, মিসির আলি চোখ মেললেন। বাড়িওয়ালার ভাগ্নি তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা আজ শাড়ি পরেছে। শাড়িতে তাকে শুধু যে বড় লাগছে তাই না, সুন্দরও লাগছে। কিছুটা সাজগোজও করেছে, গোসল করে চুল বেঁধেছে, চোখে কাজল দিয়েছে, গলায় সোনার চেইন চিকচিক করছে, দুই হাতে সোনার চুড়ি, পায়ের লাল স্যান্ডেলের জোড়াও মনে হচ্ছে নতুন। চোখে কাজল দেওয়ার জন্যই হয়তো চোখের দিকে তাকালে মায়া মায়া ভাব হচ্ছে। চোখে কাজল পড়লে মায়া ভাব আসে কেন? কালো রঙের সঙ্গে কি মায়া সম্পর্কিত? তোমার খবর কি রেবু? জি ভালো। আপনি অসময়ে চেয়ারে বসে ঘুমোচ্ছিলেন কেন? শরীর খারাপ? ঘুমাচ্ছিলাম না, চোখ বন্ধ করে শুয়েছিলাম। আমি কি বসবো আপনার সামনের চেয়ারটায়? বসো। আমি যে প্রায় আপনাকে বিরক্ত করি, আপনি বিরক্ত হন না তো? না, আমি বিরক্ত হই না। তাছাড়া তুমি প্রায় আসো না তো, হঠাৎ হঠাৎ আসো। মেয়েটা মাথা দুলিয়ে বলল, আমি রোজই আসি, সব দিন আপনার সঙ্গে কথা বলি না। বারান্দা থেকে অ্যাবাউট টার্ন করে চলে যাই। আপনার কাছে আসি না, মামার কারণে আসি না। বারবার আপনার এখানে আসতে দেখলে মামা হয়তো অন্য কিছু ভেবে বসবে। মিসির আলি অবাক হয়ে বললেন, কি ভাববে? রেবু শান্ত গলায় বলল, ভাববে আপনার সঙ্গে আমার প্রেম হয়ে গেছে। রেবু চেয়ারে বসল। মিসির আলি মেয়েটির কথায় হক চকিয়ে গেলেও নিজেকে সামলালেন। চেয়ারে বসার ভঙ্গি খুব ভালো করে লক্ষ্য করলেন। সব মানুষ একভাবে চেয়ারে বসে না, এক একজন এক একভাবে বসে। কেউ ধপ করে বসে পড়ে, কেউ বসে নরম ভঙ্গিতে, যেন চেয়ারে বসছে না, কারো কোলে বসছে। রেবু বলল, আজ আমাকে খুব সুন্দর লাগছে না? হ্যাঁ লাগছে।
আপনার ঘরে আলো কম তো, এই জন্য ঠিকমতো দেখতে পারছেন না। আজ আমাকে ফর্সাও লাগছে। ও আচ্ছা, আজ আমি এত সাজগোজ করেছি কেন বলুন তো? বলতে পারছি না। কি আশ্চর্য, বলতে পারছেন না কেন? আমার মামার ধারণা আপনার অসম্ভব বুদ্ধি এবং আপনি সবকিছু বলতে পারেন। মামা কি বলে জানেন? মামা বলে আপনি যে কোনো মানুষকে 5 মিনিট চোখের দেখা দেখে বলে দিতে পারেন 2 দিন আগে দুপুরবেলা সে কোন তরকারি দিয়ে ভাত খেয়েছিল। মিসির আলি হেসে ফেললেন। রেবুর মামা আজমল সাহেবের তার প্রসঙ্গে উচ্চ ধারণার কথা মিসির আলি জানেন। সেই ধারণা এতটা উঁচুতে তা জানতেন না। মানুষ বাড়িয়ে কথা বলতে ভালোবাসে, এই ভদ্রলোক অনেক বেশি ভালোবাসেন। রেবু পা দোলাতে দোলাতে বলল, বলুন তো আজ দুপুরে আমি কি দিয়ে ভাত খেয়েছি? মিসির আলি শান্ত গলায় বললেন, ইলিশ মাছ দিয়ে। কচুর লতিও রান্না হয়েছিল। তুমি কচুর লতি খাওনি? রেবু হতভম্ব গলায় বলল, আশ্চর্য, কি করে বললেন? কি করে বললাম সেটা তো আমি বলবো না। প্লিজ বলুন, আমি আপনার পায়ে পড়ি। কথার কথা না, আমি কিন্তু সত্যি আপনার পায়ে ধরব। প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা ছাড়ব না। আমি পাগল টাইপ মেয়ে, যা বলি তা করে ফেলি। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, আজ সকালে তোমার মামা যখন বাজার করে ফিরছিলেন তখন আমি বারান্দায় বসা। তোমার মামা বললেন বাজারে কিছু পাওয়া যাচ্ছে না, মাছের মধ্যে শুধু ইলিশ। আমি দেখলাম বাজারের ব্যাগে 2টা ইলিশ মাছ আর প্রচুর লতি। তুমি একবার বলেছিলে তুমি কচুর লতি খাও না, তোমার গলা কুটকুট করে। কাজে সব মিলিয়ে ঝিলিয়ে বলেছি আমার কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই। আমি প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম আপনার অনেক ক্ষমতা। মিসির আলি হাসলেন। রেবু বলল, আজ আমি সাজগোজ করেছি, কারণ হলো আজ বিকেলে আমাকে দেখতে আসার কথা ছিল। আমাকে বিয়ে দেবার খুব চেষ্টা করা হচ্ছে। প্রায় লোকজন আমাকে দেখতে আসে। আজ যারা দেখতে আসার কথা ছিল তারা দেখতে আসেনি। খবর পাঠিয়েছে একটা জরুরি কাজে আটকা পড়েছে বলে আসতে পারছে না। পরে এক সময় আসবে। আমার ধারণা এরা আর কোনোদিনই আসবে না। এরকম ধারণা কেন? বিয়ের কথাবার্তা হলে সবাই মেয়ে সম্পর্কে গোপনে খোঁজ খবর করে। এরাও আমার সম্পর্কে খোঁজ করে ভয়ঙ্কর খবরটা জেনে ফেলেছে। আমার জীবনে একটা ভয়ঙ্কর খবর আছে। ভয়ঙ্কর খবরটা কি? রেবু খুব সহজভাবে বলল, আমার যখন 16 বছর বয়স তখন আমি পাগল হয়ে গিয়েছিলাম। 1 বছরের মতো পাগল ছিলাম। জেনে শুনে কেউ কি আর পাগল বউ ঘরে আনবে? এখন তো তুমি আর পাগল না। এখনো পাগল, তবে খুব সামান্য। আচ্ছা আমি উঠি, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। সন্ধ্যাবেলা আপনার ঘরে বসে থাকলে মামা খুব রাগ করবে, খারাপ কিছু ভাববে। খুব খারাপ কিছু। খুব খারাপ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছেন তো? অবশ্যই বুঝতে পারছেন। আপনার যা বুদ্ধি। আবার এসো, আমাকে বলতে হবে না, আমি আসব। আপনি তো আর জানেন না, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আপনি যদি আমাকে রাত 3টার সময় আসতে বলেন আমি আসব, যদিও জানি আপনি সেটা কখনো করবেন না। মিসির আলি হতাশ ভঙ্গিতে তাকিয়ে রইলেন। রেবু ঠিকই বলেছে, তার পাগলামি পুরোপুরি সারেনি, এখনো বেশ খানিকটা আছে। রেবু বলল, আচ্ছা কিছুক্ষণ আগে একটা লোক এসেছিল আপনার কাছে। সে কি? তার নাম মনসুর। লোকটা অনেকক্ষণ আপনার কাছে ছিল। হ্যাঁ, কে আপনার কাছে আসে, কখন আসে, কতক্ষণ থাকে, সব আমি খেয়াল রাখি। ও আচ্ছা, লোকটা কিন্তু ভালো না। আপনি ওকে আপনার কাছে আসতে নিষেধ করে দেবেন। লোকটা ভালো না বুঝলে কি করে? সে যখন চলে যাচ্ছিল তখন আমি দোতলায় বারান্দায় দাঁড়িয়েছিলাম। লোকটা আমার দিকে তাকালো, খুব খারাপভাবে তাকিয়েছিল। আপনি অবশ্যই তাকে এখানে আসতে নিষেধ করে দেবেন। আচ্ছা, যদি দেখি সে আবারও আপনার কাছে এসেছে তাহলে আমি কিন্তু খুব রাগ করব। আজ যাই তবে। আচ্ছা, আপনার জন্য কি চা বানিয়ে ফ্লাক্সে করে পাঠিয়ে দেব? না, দরকার নেই। অবশ্যই দরকার আছে। সন্ধ্যাবেলা মানুষের চা খেতে ইচ্ছে করে না? আমি চা পাঠিয়ে দেব। ঘরে যদি কোনো খাবার থাকে তাও পাঠাবো। মনে হয় নেই, মামাদের বাসায় বিকেলে নাস্তা খাবার চল নেই। সন্ধ্যা মিলাতে না মিলাতে সবাই চা খেয়ে ফেলে। যাই হোক, আমি আপনার জন্য চা পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সুগার পটে আলাদা করে চিনি দিয়ে দেব। কষ্ট করে নিজে মিশিয়ে নেবেন। পারবেন না? পারবো। রেবু চলে গেল। মিসির আলি মনে মনে হাসলেন। চা পাঠানোর কথা এবং নাস্তা পাঠানোর কথা এই মেয়ে আগে অনেকবার বলেছে। চা নাস্তা কখনো আসেনি, আজও আসবে না। মেয়েটি সম্পর্কে মিসির আলি তেমন কিছু জানেনও না। সে চাঁদপুরে থাকে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে মামার কাছে বেড়াতে এসেছে। মামা মেয়েটির বিয়ে দেবার চেষ্টা করছেন। রেবু সম্পর্কে এইটুকু তথ্য তার কাছে আছে। আজ তার সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি তথ্য।
16 বছর বয়সী মেয়েটি পাগল হয়ে গিয়েছিল। খুবই ভয়াবহ একটা তথ্য। ভয়াবহ কারণ পাগলামিকে এক ধরনের অসুখ বলা হলেও এই অসুখের জাত আলাদা। এই অসুখ মানুষের কনসিয়েন্সকে আক্রমণ করে। কনসিয়েন্স হচ্ছে মানুষের অস্তিত্ব। যে অসুখ অস্তিত্বের শেকড় ধরে টান দেয় সেই অসুখ অসুখ না, অন্য কিছু। সন্ধ্যা হয়ে আসছে। মিসির আলি চেয়ারে বসে আছেন। তার মধ্যে এক ধরনের অস্থিরতা, যেন কোনো একটা জটিল হিসাব মিলছে না। জটিল হিসাবের ব্যাপারটা আসছে কেন তাও বুঝতে পারছেন না। আজ সারাদিন 3 জন মানুষের সঙ্গে কথা হয়েছে, রেবুর মামা, মনসুর এবং রেবু। এরা এমন কিছু কি করেছে যা তিনি সারাদিন ধরতে পারেননি? তার অবচেতন মন ধরে ফেলেছে এবং অবচেতন মন চেতন মনের কাছে একটু পরপর খবর পাঠাচ্ছে। অবচেতন মন খবর পাঠায় নানা ধরনের প্রতীকের মাধ্যমে, ধাঁধার মাধ্যমে। সেই সব প্রতীক এবং রিডলস ডিকোড করার দায়িত্ব চেতন মনের। চেতন মন তা করতে পারছে না। আচ্ছা, এক এক করে ধরা যাক। প্রথমে রেবুর মামা আজমল সাহেব, আজমল হোসেন, বয়স 40 থেকে 50, রোগা, সামান্য হাঁপানির মতো আছে, জর্দা দিয়ে প্রচুর পান খান। ব্যবসায়ী মানুষ, বাড়ি ভাড়া দেন, কর্মী টাইপ, সারাদিন কাজ করেন, রাত 10টার মধ্যে শুয়ে পড়েন। ব্যবসায়ীদের কখনো সুনিদ্রা হয় না, তার হয়। মোটামুটি রুটিনের বাঁধার জীবন। সপ্তাহে 3 দিন বাজার করেন, বুধ, শুক্র আর রবি। রবিবারে আমিন বাজার থেকে গরুর মাংস কেনেন। বৃহস্পতিবারের রাতটা ধর্মকর্মের জন্য আলাদা করা। সেদিন সন্ধ্যায় কাকরাইল মসজিদে যান মাগরিবের নামাজ পড়তে। নামাজ শেষ করে বাসায় ফিরে এসে তার বাড়ির ছাদ ঘরে জিকির করেন। মিসির আলি 1 বছর হলে এই বাড়িতে সাবলেট থাকেন। 1 বছর রুটিনের ব্যতিক্রম হতে দেখেননি। মনসুর নামের যুবকটির কথা ভাবা যাক। মনসুর কি তার আসল নাম? কেন জানি মনে হয় মনসুর তার আসল নাম না। কেন জানি মনে হচ্ছে আবার কি, অকারণে মানুষের মনে কিছু হয় না। প্রতিটি মনে হবার পেছনে কোনো না কোনো কারণ থাকতে হবে। মনসুর যুবকটির আসল নাম না, এটা হবার কারণ কি? মনসুর শব্দটা সে অদ্ভুত ভালো উচ্চারণ করেছে, এইটাই কি কারণ? সে 2 সিলেবলেই বলে মনসুর। মনসুর যদি যুবকটির নাম হতো তাহলে সে 1 সিলেবলেই উচ্চারণ করত। শব্দটির সঙ্গে সে খুব পরিচিত নয় বলেই হয়তো। যুক্তিটা মিসির আলির পছন্দ হল না। ভাষা যুক্তি। মনে হচ্ছে তিনি জলের উপর উড়াউড়ি করছেন, জল স্পর্শ করতে পারছেন না। রাত 10টা, বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। মিসির আলি বাড়ির যে অংশে থাকেন তার বারান্দায় টিনের চালা। বৃষ্টির শব্দ সে কারণেই স্পষ্ট। বাড়ির সঙ্গে কোনো বড় গাছ থাকলে গাছের পাতায় বৃষ্টি হতো। গাছের পাতায় পড়া বৃষ্টির শব্দ অদ্ভুত হয়। কিছুক্ষণ শুনলে নেশা ধরে যায়। বৃষ্টির সঙ্গে বাতাস হচ্ছে, বেশ ভালো বাতাস। বাতাসের জন্যে বৃষ্টি পড়ার একটানা শব্দে হেরফের হচ্ছে, কখনো বাড়ছে, কখনো হঠাৎ করে মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কনসার্ট শুনছেন। 2 বার ইলেকট্রিসিটি যাই করেও যায়নি, এখন 3য়বারের মতো যাই করছে। ভোল্টেজ নেমে গেছে। 100 পাওয়ারের বাল্ব থেকে 10 পাওয়ারের মতো আলো আসছে। মিসির আলি তাকিয়ে আছেন বাল্বের দিকে। বাতাসের সঙ্গে বৃষ্টির শব্দ যেমন উঠানামা করছে, বাল্বের আলো উঠানামা করছে। বাল্বের কাছেই পেট মোটা একটা টিকটিকি, সে শিকার ধরার চেষ্টা করছে। বাল্বের আলোর ওঠানামার কারণে তার মনে হয় বেশ অসুবিধা হচ্ছে। সে ঠিকমতো নিশানা করতে পারছে না, শিকার আটকাতে পারছে না। নিম্ন শ্রেণীর কীট পতঙ্গরা ঘ্রাণ নির্ভর জীবনযাপন করে। আলো ওঠানামায় টিকটিকির অসুবিধা হওয়ার কথা না, সে ভরসা করবে ঘ্রাণ শক্তির ওপর। মিসির আলি বাল্ব থেকে তার দৃষ্টি পুরোপুরি টিকটিকির উপর নিয়ে এলেন। বেশ উত্তেজনাময় দৃশ্য। টিকটিকিটা পোকা নিয়ে খেলছে নাকি পোকা টিকটিকি নিয়ে খেলছে ঠিক বোঝা যাচ্ছে না। পোকাটা উঠতে পারে, তার উচিত উড়ে গিয়ে নিরাপদ কোনো জায়গায় বসে পড়া। সে তা করছে না, আলোর পাশেই উড়াউড়ি করছে। সে কি জানে আলোর প্রতি এই তীব্র আকর্ষণের কারণেই তার মৃত্যু হবে? মৃত্যু নিশ্চিত জেনেও আলোর মায়া সে ত্যাগ করতে পারছে না। মানুষ কীটপতঙ্গ নয় বলেই তার চিন্তাভাবনা অন্যরকম। মৃত্যু নিশ্চিত জেনেও সে অন্ধকারের মায়া ত্যাগ করতে পারে না। মানুষ কি ভালোবাসে অন্ধকার? কীটপতঙ্গ আলো ভালোবাসে। মিসির আলি ভ্রু কুঞ্চিত হল। তার হঠাৎ করে কেন যেন মনে হলো মানুষ অন্ধকার ভালোবাসে। মানুষ আলোর সন্তান, সে সবসময় আলো ভালোবেসেছে। অন্ধকার ভালোবেসেছে এমন মানুষের সংখ্যা খুবই নগণ্য। বাল্বের পাশে পোকাটাকে আর দেখা যাচ্ছে না।
খাদক জয়লাভ করেছে। খাদ্য পরাজিত। মিসির আলি চিন্তিত বোধ করছেন। এরকম বৃষ্টি আরও ঘণ্টাখানিক হলে ঘরে পানি ঢুকে যাবে। নর্দমার দুর্গন্ধ পানি একসময় নেমে যাবে, কিন্তু গন্ধ থেকে যাবে। দরজায় খটখট শব্দ হচ্ছে। মিসির আলি কে বলে চিৎকার দিলেন না, কারণ দরজা যে খটখট করছে তিনি জানেন বাড়িওয়ালা। এই ভদ্রলোক কড়া নাড়ছেন না, কড়া ধরে হ্যাচকা টান দেন, কড়া খুলে আনতে চান। হ্যাচকা টান দিয়ে কড়া নাড়তে তিনি আগে কাউকে দেখেননি। মিসির আলি দরজা খুলে বিস্মিত হয়ে বললেন, কি ব্যাপার? আজমল সাহেব মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছেন। তিনি বিরক্ত গলায় বললেন, আপনার টেলিফোন খুব নাকি জরুরি, আসুন তো। মিসির আলি বিস্মিত হলেন। বাড়িওয়ালার টেলিফোন নাম্বার তিনি কাউকে দেননি। তিনি নিজেই জানেন না, কাজে নাম্বার অন্যকে দেওয়ার প্রশ্নই আসে না। জরুরি টেলিফোন মানে অসুখ বিসুখ। মিসির আলির পরিচিত এমন কেউ নেই যার অসুখে জরুরি ভিত্তিতে তার খোঁজ করবে। আজমল সাহেব বললেন, দেরি করছেন কেন, চলুন। মিসির আলি বললেন, টেলিফোন ধরতে ইচ্ছে করছে না। তাদের বলুন আমি শুয়ে পড়েছি। মিথ্যা বলা হবে না, কারণ আমি শুয়েছিলাম। খুবই জরুরি কল। জরুরি না হলে ঝড় বৃষ্টির রাতে কেউ কল করে? মিসির আলি অনিচ্ছার সঙ্গে পাঞ্জাবি গায়ে দিলেন। তখনই ইলেকট্রিসিটি চলে গেল। পাঞ্জাবি উল্টা হয়েছে, পকেট ভেতরের দিকে চলে গেছে। পাঞ্জাবি ঠিক করতে ইচ্ছে হচ্ছে না। আজমল সাহেব সাবধানী মানুষ। ইলেকট্রিসিটি থাকা সত্ত্বেও তিনি ব্যাটারির একটা টর্চ সাথে নিয়ে এসেছেন। টর্চটা এখন কাজে আসছে। আজমল সাহেব বললেন, দরজায় তালা না দিয়ে রওনা হচ্ছেন? তালা দিন। এখন তালা খুঁজে পাবো না। টর্চটা নিয়ে খুঁজে বের করুন। ঘর খোলা রেখে যাবেন নাকি? অসুবিধা নেই, অবশ্যই অসুবিধা আছে। আমি প্রায় লক্ষ্য করেছি দরজায় তালা না দিয়ে আপনি বাইরে যান। এটা ঠিক না। পাঞ্জাবিও দেখি উল্টা পড়েছেন। পাঞ্জাবি ঠিক করে পরুন। মেয়েরা উল্টা শাড়ি পরলে নতুন শাড়ি পায়, ছেলেরা উল্টা কাপড় পরলে অসুখে পড়ে। এটা পরীক্ষিত সত্য। আজমল সাহেবের বসার ঘরে টেলিফোন। সেখানে বাড়ির মেয়েরা ভিসিআর ছবি দেখছে। ইলেকট্রিসিটি নেই, এদের জেনারেটরও নেই। তারপরও টিভি ভিসিআর চলছে কি করে? দর্শকরা মিসির আলির দিকে তাকালো। তিনি সংকুচিত বোধ করলেন। অকারণে এতগুলো মানুষের বিরক্তি তৈরি করা। টেলিফোন না ধরলেই হতো। টেলিফোন নিয়ে যে দূরে চলে যাবেন সে উপায়ও নেই। কথাবার্তা ভিসিআরের দর্শকদের সামনেই বলতে হবে। হ্যালো, মিসির আলি সাহেব কথা বলছেন? জি। আমাকে চিনতে পারছেন? জি না। গলার স্বরটা কি চেনা মনে হচ্ছে না? আমি টেলিফোনে গলার স্বর চিনতে পারি না। আপনাদের দিকে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারে? হ্যাঁ মুষলধারে। আপনার ওদিকে ইলেকট্রিসিটি চলে গেছে না আছে? মিসির আলি জবাব দিলেন না। টেলিফোনে একজন পুরুষ কথা বলছে। সে তার গলার স্বর বদলানোর চেষ্টা করছে, গলা ভারী করে কথা বলছে। এটা কোনো জরুরি কল না, নুইসেন্স কল। মানুষকে বিরক্ত করে আনন্দ পাওয়ার জন্যে এই ধরনের টেলিফোন করা হয়। টেলিফোনের এক পর্যায়ে ভয় দেখানোর চেষ্টা থাকে। মিসির আলি সাহেব? জি। আমি আপনার খুবই পরিচিত একজন। ভালো। আপনি কি আমার উপর বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছি। আপনি অকারণে কথা বলে যাচ্ছেন। মূল কথাটা বলুন। মূল কথা অবশ্যই বলবো। কথাটা ভয়াবহ বলে সামান্য সময় নিচ্ছি। আচ্ছা, আপনি কি অপরিচিত মানুষের কথা বিশ্বাস করেন? কি বলতে চাচ্ছেন বলুন, আমি টেলিফোন রেখে দেব। আমি টেলিফোন করেছি আপনাকে সাবধান করার জন্য। আপনি একটা ভয়ঙ্কর বাড়িতে বাস করছেন। ও আচ্ছা। রেবু নামের একটা মেয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে না? অল্প বয়সী মেয়ে, তার মামার বাসায় থাকতে এসেছে। এই মেয়ে একটা ভয়ঙ্কর মেয়ে। কোন অর্থে? সর্ব অর্থে। মেয়েটা খুনি। ও, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? মিসির আলি বললেন, আপনার কথা কি শেষ হয়েছে? শেষ হয়েছে, প্রায় শেষ। মেয়েটা তার স্বামীকে আর 3 মাস বয়সী মেয়েকে খুন করেছে। পুলিশি মামলা হয়, অবশ্য মেয়েটা ছাড়া পায়। মেয়েটা তার মাকেও খুন করেছে। এখন যে বাড়িতে আছে সে বাড়ির কেউ না কেউ অবশ্যই খুন হবে, কিন্তু কেউ কিচ্ছু ধরতে পারবে না। আপনি এসব বিষয় নিয়ে কাজ করেন, আপনাকে এই কারণেই জানালাম। আচ্ছা, মেয়েটা যে তার স্বামী এবং সন্তানকে খুন করেছে সেটা নিয়ে কাগজে নিউজ হয়েছিল। তার কাটিং আমি পোস্ট করে আপনার ঠিকানায় পাঠিয়েছি। 2-1 দিনের মধ্যেই পাবেন। স্যার, আমার কথা কি আপনার কাছে মিথ্যে বলে মনে হচ্ছে? মানুষের কথা আমি চট করে বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। স্যার, আপনি কি আমাকে এখনো চিনতে পারেননি? চিনতে পেরেছি। তুমি মনসুর? জি। কে খুন হবে বলবো স্যার? মিসির আলি রিসিভার নামিয়ে রাখল।
ভিসিআর দর্শকদের মধ্যে রেবু বসে আছে। সে তাকিয়ে আছে মিসির আলির দিকে। মিসির আলির চোখে চোখ পড়তেই সে চোখ ফিরিয়ে নিল। মেয়েটি তাকে চিনতে না পারার ভঙ্গি করছে, কিংবা এও হতে পারে খুব ভালো কোনো ছবি চলছে। মেয়েটি ছবি থেকে চোখ সরাতে পারছে না। তার সমস্ত মনোযোগ টিভির পর্দায়। মানুষ একসঙ্গে দু জায়গায় মনোযোগ দিতে পারে না। মেয়েটি ভয়াবহ খুনি বলে মনে হচ্ছে না। সহজ সরল মুখ, যে ভঙ্গিতে বসে আছে তার মধ্যেও আরামদায়ক আলস্য আছে। মিসির আলি উঠে দাঁড়ালেন। আজমল সাহেব বললেন, চা খেয়ে যান। চা দিতে বলেছি। রাতের খানা কি হয়েছে? জি হয়েছে। নিজে রেঁধেছেন? জি। আপনার জন্য একটা কাজের মেয়ে আনতে বলেছি। ময়মনসিংহের দিকে আমার কর্মচারীরা যায়, ওদের বলেছি একজন আনতে। ময়মনসিংহের কাজের মেয়ে ভালো হয়, তাই নাকি? জি। এক একটার জন্য এক এক জায়গা। মাটি কাটা লেবারের জন্য ভালো হচ্ছে ফরিদপুর, অফিসের পিয়ন এবং দারোয়ানের জন্যই রংপুর, আর কাজের মেয়ের জন্যে ময়মনসিংহ। আমি এইভাবে কখনো বিবেচনা করি না। টেলিফোনে কোনো দুঃসংবাদ পেয়েছেন নাকি? জি না, যেভাবে আপনাকে চেয়েছিল ভাবলাম দুঃসংবাদ। মিসির আলি চা খেলেন, পান খেলেন। পানে প্রচুর জর্দা ছিল বলে মাথা ঘুরতে লাগল। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ভাই সাহেব আজ যাই। আজমল সাহেব বললেন, যাই করছেন কেন? ইলেকট্রিসিটি আসুক, তারপর যাবেন। বসেন, ছবি দেখেন। নতুন ইউপিএস লাগিয়েছি। কারেন্ট চলে গেলে 2-3 ঘন্টা টিভি চলে, ফ্যান ঘোরে। সায়েন্স ধাই ধাই করে কোথায় চলে যাচ্ছে দেখেছেন? পয়সা খরচ করে ইউপিএস লাগিয়ে ভালো করেছি না? জি ভালো। পয়সা থাকলে সবই করা যায়। আমার এক বন্ধু গাজীপুর জঙ্গলে বাড়ি বানিয়েছে। সেখানেও সে সোলার এনার্জির ব্যবস্থা করেছে। সূর্যের আলো থেকে সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি। তাই নাকি? আপনাকে একদিন নিয়ে যাব। অবশ্য আপনাকে কোথাও যেতে দেখি না। যখনই দেখি হাতে বই। এত পড়লে চোখের তো 12টা বেজে যাবে। চোখের ক্ষতি যখন হয়েছে আর একটু হোক। আসুন ছবি দেখি। মাঝখান থেকে দেখলে কি ভালো লাগবে? হিন্দি ছবি যে কোনো জায়গা থেকে দেখা যায়। হিন্দি ছবির আগামাথা বলে কিছু নাই। মিসির আলিকে ছবি দেখতে হলো। মনে হচ্ছে ভাতৃপ্রেম বিষয়ক কাহিনী। দুই ভাইয়ের, একজন পুলিশ অফিসার, অন্যজন দুর্ধর্ষ খুনি। তবে খুনি হলেও সে সমাজসেবক, দুষ্ট লোকের জম। পুলিশ ভাই ধরতে চেষ্টা করছে দুর্ধর্ষ ভাইকে। এদিকে আবার একই মেয়ে দুই ভাইকে ভালোবাসে। কাউকে বেশি বা কাউকে কম না, দুজনকেই সমান সমান। দুজনকেই সে বিয়ে করতে চায়। মিসির আলি বললেন, গল্পটা কোনো সমস্যাই না। দুই ভাইয়ের একজন মারা যাবে, যে বেঁচে থাকবে মেয়েটার বিয়ে হবে তার সঙ্গে। সবই ফর্মুলা। মিসির আলি এখন আগ্রহ নিয়ে ছবি দেখছেন। ফর্মুলা ব্যাপারটা কি সত্যি তা তিনি জানতে চান। সবই ফর্মুলা, এই বাক্যটি তার পছন্দ হয়েছে। আসলে তো সবই ফর্মুলা। পৃথিবী ফর্মুলা মতো তার উপর ঘুরছে। ফর্মুলা মতোই আসছে শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত। তরুণ তরুণী বিয়ে করছে। ফর্মুলা মতে তাদের ঘরে সন্তান আসছে। সবই ফর্মুলা। মিসির আলি সাহেব। জি। আপনার ঘরে তো টিভি, ভিসিআর কিছুই নাই। ছবি যখন দেখতে ইচ্ছে করবে চলে আসবেন। জি আচ্ছা। আপনাকে আমি পরিবারের একজন বলে মনে করি। আপনি একা একা থাকেন, খুবই মায়া লাগে। মিসির আলি ছবির দিকে মন দিতে পারছেন না। বাড়িওয়ালা ক্রমাগত কথা বলে যাচ্ছেন। তবে এবারের অন্যদের তাতে অসুবিধা হচ্ছে না। তারা আজমল সাহেবের ধারাবাহিক কথা বলার মধ্যেও ছবি দেখতে অভ্যস্ত। মিসির আলি সাহেব। জি। বিয়ে শাদীর কথা কি কিছু ভাবছেন? পুরুষ মানুষ যে কোনো সময় বিবাহ করতে পারে। হাসান হোসেনকে মারল যে ইয়াজিদ, তার পিতা 80 বছর বয়সে বিবাহ করেছিল। বিষাদ সিন্ধুতে পড়েছি, মারাত্মক বই। বিষাদ সিন্ধু পড়েছেন? জি। কতবার পড়েছেন? একবারই পড়েছি। আমি সময় পেলেই পড়ি। প্রথম পড়েছিলাম 8ম শ্রেণীর ছাত্র থাকার সময়। শেষ পড়েছি গত রমজানে। নোবেল প্রাইজ পাওয়ার মতো বই। ঠিক কিনা বলুন তো? মিসির আলি বলার আগেই রেবু বলল, মামা চুপ করো তো। তোমার কথা বলার যন্ত্রণায় উনি ছবিটা ঠিকমতো দেখতে পারছেন না। মানুষ এত কথা বলতে পারে? উফ। ভাগ্নের কথায় আজমল সাহেব রাগ করলেন না, বরং খুশি খুশি গলায় বললেন, রেবু, ইয়াজিদের বাবার নাম তোর মনে আছে? তুই তো বিষাদ সিন্ধু পড়েছিস। ইয়াজিদের বাবার নাম মুয়াবিয়া। ও আচ্ছা, মুয়াবিয়া, এখন মনে পড়েছে। মামা চুপ করে থাকো। ছবি এখন শেষের দিকে চলে এসেছে। হাই টেনশন। আজমল সাহেব চুপ করলেন। মিসির আলি গভীর মনোযোগে ছবি দেখছেন। আজমল সাহেবের কথাই সত্যি হয়েছে। খুনি ভাই পুলিশ ভাইয়ের হাতে মারা গিয়েছে।
শেষ দৃশ্যে পুলিশ ভাইয়ের সঙ্গে মেয়েটির বিবাহ। বিয়ের পর স্বামী স্ত্রী খুনি ভাইয়ের বিশাল একটা অয়েল পেন্টিংয়ের সামনে দাঁড়িয়েছে। দুজনের চোখে পানি। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, অয়েল পেন্টিংয়ের চোখেও অশ্রু টলমল করছে। দর্শকদের মধ্যে রেবুর চোখেও পানি, শুধু আজমল সাহেবের মুখ ভর্তি হাসি। তিনি মিসির আলির দিকে ঝুঁকে এসে বললেন, বলেছিলাম না ফর্মুলার মতো কাহিনী শেষ হবে। মিসির আলি বললেন, তাই দেখলাম। আজ উঠি, ছাতা নিয়ে যান, বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। মিসির আলি ছাতা হাতে নিলেন। আজমল সাহেব বললেন, কাজের ছেলেটাকে পাঠাচ্ছি, তার হাতে ছাতাটা দিয়ে দেবেন। আপনি যে মানুষ, দেখা যাবে ঘরের বাইরে ছাতা রেখে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ভালো কথা, আগামী বৃহস্পতিবার রাতটা ফ্রি থাকবেন। আমার পীর ভাই আসবেন, হালকা জিকির হবে, দোয়া করা হবে। পীর ভাই কোরআনের হাফেজ, তার ক্ষমতা মারাত্মক। কি ক্ষমতা? বাতেনি ক্ষমতা। এইসব আপনারা বুঝবেন না, সায়েন্স দিয়ে এই জিনিস বোঝা যায় না। পীর ভাইকে আমি আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিব, ঠিক আছে? মিসির আলি নিজের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে 3টা ঘটনা ঘটল। বৃষ্টি থেমে গেল, ইলেকট্রিসিটি চলে এলো এবং মিসির আলির ভয় করতে লাগলো। তার মনে হলো কি একজন বাড়িতে হাঁটাহাঁটি করছে। এরকম মনে করার কোনোই কারণ নেই। যদি ঘর অন্ধকার থাকতো তাহলে ভয় পাওয়ার ব্যাপারটা ব্যাখ্যা দাঁড় করানো যেত। ঘরে আলো আছে। মিসির আলি যে দুর্বল মনের মানুষ তাও না, অশরীরী কোনো কিছুতেই তার বিশ্বাস নেই। তাহলে ভয়টা তিনি পাচ্ছেন কেন? রান্নাঘরে খুটখাট শব্দ হচ্ছে। কেউ কি আছে রান্নাঘরে? রান্নাঘরে বাতি জ্বলছে না। অশরীরী কেউ অন্ধকারে রান্নাবান্না করছে নাকি? মিসির আলি রান্নাঘরে ঢুকলেন, বাতি জ্বালালেন, কেউ নেই। তিনি বাতি জ্বালিয়ে রেখেই শোবার ঘরে ঢুকলেন। মনে হচ্ছে আজ রাতে ঘুম আসবে না। ঘুম যখন আসবেই না, শুধু শুধু বিছানায় গড়াগড়ি করার কোনো অর্থ হয় না। তার চেয়ে বিছানায় পা তুলে বসে জটিল কোনো বিষয় নিয়ে চিন্তা করা যায়। চিন্তা করার মতো জটিল বিষয় এই মুহূর্তে তার কাছে আছে। একটু আগে যে ছবিটা দেখেছেন, সেই ছবির একটা বিষয়ে বড় ধরনের একটা খটকা তার মনে তৈরি হয়েছে। ছবির গুন্ডা ভাইটা যখন গুলি খেল, তখন তিনি দেখেছেন গুন্ডাটার হাওয়াই শার্টের 3 নম্বর বোতামটা নেই। অথচ গুন্ডাটা যখন প্রেমিকার কোলে মাথা রেখে মরে যাচ্ছে, তখন দেখা গেল 3 নম্বর বোতামটা ঠিকই আছে। এটা কি করে সম্ভব? গুলি খাওয়া গুন্ডাটার সেবা না করে প্রেমিকা মেয়েটি কি শার্টের বোতাম লাগিয়েছে? খুবই অবিশ্বাস্য ব্যাপার। তবে যদি এমন কোনো লোকজ বিশ্বাস থাকে যে মৃত্যু পথযাত্রীর বোতাম না থাকা হচ্ছে অলক্ষণ, তাহলে একটা ব্যাখ্যা দাঁড় করানো যায়। মেয়েটা অলক্ষণের কথা বিবেচনা করে কোনো এক ফাঁকে শার্টের বোতাম লাগিয়েছে। মৃত্যু পথযাত্রীদের নিয়ে অনেক কুসংস্কার কাজ করে। যেমন মৃত্যু পথযাত্রীর ঘরে কোনো পাখি ঢুকে পড়া বিরাট অলক্ষণ, গ্লাস থেকে পানি পড়ে যাওয়া অলক্ষণ, জুতা বা স্যান্ডেল উল্টে যাওয়া অলক্ষণ, শার্টের বোতাম না থাকাও হয়তো অলক্ষণ। মিসির আলি গভীর চিন্তায় মগ্ন হলেন। মেয়ের নাম আখিতারা। নেত্রকোনার অতি অজপাড়াগার মেয়ের জন্য খুবই আধুনিক একটা নাম। বয়স 10 থেকে 11। শশকের মতো ভীত চোখ। মিসির আলি ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। তার কাছে মনে হলো মেয়েটি রবীন্দ্রনাথের পোস্টমাস্টারের মেয়েটির চেয়েও অসহায়। পোস্টমাস্টারের মেয়ে ছিল নিজের গ্রামে। এই মেয়েটি হঠাৎ উঠে এসেছে অতি আধুনিক এক শহরে। আজমল সাহেব মিসির আলির ঘরের ফুড ফরমাশ করার জন্য তাকে আনিয়েছেন। মেয়েটির ভয় কাটানো দরকার, এমনকি তাকে বলা দরকার যা শোনা মাত্র তার ভয় কেটে যায়। এই ঘর তার নিজের ঘর বলে মনে হতে থাকে। মিসির আলি মেয়েটির দিকে তাকিয়ে বললেন, ভয় লাগছে গো মা? মেয়েটি সামান্য চমকালো। মিসির আলি তার চোখ দেখে বুঝলেন মেয়েটির প্রাথমিক ভয় কেটে গেছে। মিসির আলি বললেন, আখিতারা শোনো, তোমার যখনই দেশের বাড়িতে চলে যেতে ইচ্ছে করবে আমি তখনই তোমাকে পাঠিয়ে দেব। এখন কি তোমার বাবা মার কাছে চলে যেতে ইচ্ছে করছে? মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়ল। মিসির আলি বললেন, আচ্ছা, আজ সন্ধ্যার মধ্যে তোমাকে দেশে পাঠিয়ে দেব। আজমল সাহেবকে বলে এর মধ্যে একজন কাউকে জোগাড় করব যে তোমাকে দেশের বাড়িতে দিয়ে আসবে। কেউ মনে কষ্ট নিয়ে আমার সামনে হাঁটাহাঁটি করলে আমার ভালো লাগে না। আখিতারা, তুমি কি ডাল ভাত এসব রাখতে পারো? পারি। আমার খুবই খিদে লেগেছে। গ্যাসের চুলা কিভাবে ধরায় তোমাকে দেখিয়ে দিই। তুমি আমাদের দুজনের জন্য ডাল ভাত রান্না করে ফেলো। আখিতারা হ্যাঁ সূচক ভঙ্গিতে ঘাড় কাত করো। ডিম রান্না করতে পারো? পারি। এক্সেলেন্ট, ঘরে ডিম আছে। ডিমের ঝোল রান্না করো। আজ সকাল থেকে কেন জানি ডিমের ঝোল খেতে ইচ্ছে করছে। মেয়েটি তার ছোট্ট পুটলি এক পাশে রেখে রান্না শুরু করল। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটির চোখে চাপা আগ্রহ চকচক করছে।
তার মুখ থেকে শঙ্কার ভাব অনেকটাই চলে গেছে। বেচারির বোধহয় খুব খিদে লেগেছে। রান্নার আগ্রহটা সেই কারণে। দুপুরে মিসির আলী তাকে নিয়ে খেতে বসলেন। বেগুন দিয়ে ডিমের ঝোল রান্না হয়েছে। তরকারি রং দেখে মনে হচ্ছে খেতে ভালো হয়েছে। আখি তার একটি মাত্র ডিম রান্না করেছে। মিসির আলী বললেন, ডিম একটা কেন? আখি তারা ভয়ে ভয়ে বললেন, আপনার জন্য রাঁধছি। তুমি ডিম খাও না? আখি তারা নিচু গলায় বলল, খাই। মিসির আলী ডিমটা সমান করে দুভাগ করে একটা ভাগ মেয়েটির থালায় তুলে দিলেন এবং গভীর মমতায় লক্ষ্য করলেন মেয়েটির চোখে পানি এসে গেছে। বোধহয় বেচারিকে কেউ কোনোদিন আদর করে পাতে কিছু তুলে দেয়নি। আখি তারা, তোমার রান্না খুব ভালো হয়েছে, তুমি আরাম করে খাও, খেয়ে বিশ্রাম করো। সন্ধ্যাবেলা আমি তোমাকে তোমার দেশে পাঠিয়ে দেব। মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়ল। দুপুরে খাবারের পর কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকা মিসির আলীর অনেক দিনের অভ্যেস। আগে ঘুমাতেন না, ইদানিং ঘুম এসে যায়। ঘুম ভাঙার পরপরই অস্বস্তি লাগে। কিছুদিন থেকে তিনি চেষ্টা করছেন দুপুরে না ঘুমাতে। এই সময় জটিল ধরনের কিছু বই নিয়ে বসেন। বইয়ের জটিলতার ভেতর একবার ঢুকে পড়লে ঘুম কেটে যায়। ঘুম কাটানোর ঔষধ হিসেবে সায়েন্স অ্যান্ড প্যারাডক্স বইটা খুব কাজ করছে। আজও তাই করছেন। তবে আজ সায়েন্স অ্যান্ড প্যারাডক্স বইটির সঙ্গে কুরিয়ার সার্ভিসে আসা মফস্বলের একটা পত্রিকাও আছে। প্রেরকের নাম মনসুর, মেন্টাল ম্যাজিকের যুবক। মিসির আলী ঠিক করেছেন বিজ্ঞানের বই পড়ার পর ঘুম যখন পুরোপুরি কাটবে তখন পত্রিকা নেড়ে চেড়ে দেখবেন। আপনার মাথায় তেল দিয়ে দিব? মিসির আলী ঘাড় ঘুরিয়ে তাকালেন। আখি তারা সংকুচিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, লাগবে না, আমি মাথায় তেল দিই না। আখি তারা বলল, আমি যাব না, আমি আপনার সাথে থাকব। আচ্ছা ঠিক আছে, আমি কোন ঘরে থাকব? মিসির আলী আঙুল দিয়ে ঘর দেখিয়ে দিলেন। আখি তারা বলল, আপনার আমি কি ডাকবো? তোমার যা ডাকতে ইচ্ছা করে ডাকবে, কোনো অসুবিধা নেই। বড় বাবা ডাকি? এত কিছু থাকতে বড় বাবা ডাকতে চাও কেন? মেয়েরা জবাব দিল না। পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মেঝেতে নকশা করতে লাগলো। মিসির আলী বললেন, বড় বাবা ডাকটা খারাপ না, ডাকো, বড় বাবা ডাকো। আখি তারা সামনে থেকে চলে গেল। মিসির আলী কুরিয়ার সার্ভিসে আসা প্যাকেট খুললেন। মফস্বলের পত্রিকা। পত্রিকার নাম সোনার বাংলা। প্রথম পৃষ্ঠাতেই লেখা অনিয়মিত পাক্ষিক। পত্রিকার মালিকই যেখানে ঘোষণা করেন অনিয়মিত, তখন বোঝা যায় এই পাক্ষিক হঠাৎ হঠাৎ বের হয়। 6 পাতার পত্রিকার 3 পাতায় সাহিত্য নিবেদন, কবিতা, গল্প, রম্যরচনা। 1 পাতা সিনেমা সংক্রান্ত, হলিউড বিচিত্রা, ঢালিউড বিচিত্রা। পাতাটি সচিত্র, নায়ক নায়িকাদের ছবি আছে। কোনো ছবি দেখেই বোঝার উপায় নেই ছবিটা কার। পত্রিকার প্রথম পাতায় লিড নিউজ, স্বামী পুত্র হান্তারক স্ত্রী। নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন, রাবেয়া খন্দকার ওরফে রেবু হিংসার বশবর্তী হয়ে স্বামী পুত্রকে হত্যা করেছেন। হিংসার কারণ রেবুর স্বামীর আপন চাচির সঙ্গে অবৈধ প্রেম। নিজস্ব সংবাদদাতা অবৈধ প্রেমের অংশটি যত্ন করে লিখেছেন। ভাতিজা নিশিরাতে চাচির সঙ্গে কোথায় কোথায় মিলিত হতেন তার বিবরণ আছে। দীর্ঘ 2 কলমের সংবাদ। সংবাদের শেষে লেখা, আগামী সংখ্যায় চাচি ভাতিজার অবৈধ প্রণয় বিষয়ে আরও বিস্তারিত লেখা হইবে। 6 পাতার পুরো কাগজটা মিসির আলী আগ্রহ নিয়ে পড়লেন। সাহিত্য অংশ বাদ দিলেন না। চৌধুরী খালিকুজ্জামান মিয়ার লেখা ছোট গল্প পড়লেন। একটি রম্য রচনা পড়লেন। লেখক সেখানে ছদ্মনাম নিয়েছেন চৌখামি। এই চৌখামি যে চৌধুরী খালিকুজ্জামান সেটা বোঝা যাচ্ছে। ইনি পত্রিকার সম্পাদক এবং মুদ্রাকর। সোনার বাংলা পত্রিকার সঙ্গে একটি হাতে লেখা চিঠি আছে। চিঠিটি লিখেছেন মনসুর। পরম শ্রদ্ধাভাজন জনাব মিসির আলী, সোনার বাংলা পত্রিকাটা পাঠালাম। রেবুর সংবাদটা প্রথম পাতায় আছে। আপনি খোঁজ নিলে জানতে পারবেন রাবেয়া খন্দকারই রেবু। মেয়েটি অতি ভয়ানক। আপনার সঙ্গে তার ঘনিষ্ঠতা আছে। আমি ভয় পাচ্ছি যে আপনার কোনো ক্ষতি না করে ফেলে। আমি আপনাকে অত্যন্ত পছন্দ করি। মানুষকে বেশি পছন্দ করা ঠিক না। হয়তোবা বেশি পছন্দের কারণেই আপনার সঙ্গে কখনো আমার সম্পর্ক হবে না। আপনাকে সাবধান করতে চাচ্ছি, সাবধান হন। ওই দিন মেন্টাল ম্যাজিকের নাম করে আপনাকে বিভ্রান্ত করতে চেষ্টা করেছি। এই ক্ষমতা আমার সত্যি সত্যি আছে। বিশেষ বিশেষ সময় সেটা বোঝা যায়। যদি কখনো বিশেষ সময় এসে উপস্থিত হয়, আপনাকে ক্ষমতার পরিচয় দিয়ে যাব। তখন হয়তোবা আপনি আমার আগের অপরাধ ক্ষমা করবেন। ইদি মনসুর। চিঠিতে তারিখ নেই, ঠিকানা নেই, কোনো বানান ভুল নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে
এই চিঠি আগে একবার ড্রাফট করা হয়েছে, তারপর সেই ড্রাফট দেখে দেখে কপি করা হয়েছে। সরাসরি লেখা চিঠি এবং কপি করা চিঠি সহজেই বোঝা যায়। কপি করার সময় মূল চিঠি পড়তে হয়, একটি লাইন পড়ে শেষ করে লেখায় আসতে হয়। এ কারণে ড্রাফট করার চিঠির প্রতি লাইনের শুরুর শব্দটা লেখা হয় সাবধানে। মিসির আলি ভ্রু কুঁচকালেন। মনসুর নামের ছেলেটা ড্রাফট করার পর তাকে চিঠি লিখেছে নাকি সরাসরি লিখেছে এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না, তবে তাকে নিয়ে গবেষণা করার মতো কিছু ঘটেনি। তবুও তার বিষয়ে জানা তথ্যগুলি মাথার ভিতরে সাজিয়ে রাখতে দোষ নেই। নাম মনসুর, নকল নাম হওয়ার সম্ভাবনা। স্বভাব জানা নেই। স্বভাব সম্পর্কে এখনো পরিষ্কার কোনো ধারণা তৈরি হয়নি। সময় লাগবে, অনেক সময় লাগবে। মিসির আলি চোখ বন্ধ করলেন। পাশের ঘর থেকে কুটকুট শব্দ হচ্ছে। আখিতারা নামের মেয়েটা হয়তো নিজের ঘর গোছাচ্ছে। ঝাড়ুর শব্দটাও পাওয়া গেল। মনসুর প্রসঙ্গ থাক, মেয়েটাকে নিয়ে কিছুক্ষণ ভাবা যাক। মেয়েটা কেমন, কোন ধরনের পরিবার থেকে এসেছে এইসব। পরে মিলিয়ে দেখা যাবে তার অনুমান কতটুকু শুদ্ধ। এটা এক ধরনের খেলা। মানুষ দুটোর সময় খেলতে পছন্দ করে, শৈশবে এবং বৃদ্ধ বয়সে। শৈশবে খেলার সঙ্গী জুটে যায়, বৃদ্ধ বয়সে কাউকে পাওয়া যায় না, তখন খেলতে হয় নিজের মনের সঙ্গে। আখিতারার বিষয়ে মিসির আলি অনুমান করতে শুরু করলেন। এক, মেয়েটা দুঃখী। এই বিষয়টা অনুমান করতে চিন্তা শক্তির প্রয়োজন হয় না। যে মেয়ে গ্রাম থেকে শহরে কাজ করতে এসেছে সে দুঃখী হবেই। দুই, মেয়েটির বাবা নেই। এই অনুমানও সহজ অনুমান। বাবা জীবিত অবস্থায় এমন ফুটফুটে একটা মেয়েকে শহরে কাজ করতে পাঠাবেন না। তিন, মেয়েটি তার নিজের সংসারে বাস করেন না, আশ্রিত। একমাত্র আশ্রিতরাই সামান্য আদরে অভিভূত হয়। তিনি অর্ধেকটা ডিম তার পাতে তুলে দিয়েছেন, এতেই তার চোখে পানি এসে গেছে। যে মেয়ে নিজের সংসারে থাকে সে আদর পেয়ে অভ্যস্ত। মিসির আলির চিন্তা বাধাগ্রস্ত হয়েছে। আখিতারা সামনে এসে দাঁড়িয়েছে। সে ঠিক আগের মতো করেই বলল, মাথায় তেল দিয়ে দিই। মিসির আলি বললেন, তোমাকে তো আমি একবার বলেছি আমি মাথায় তেল দিই না। মেয়েটি তারপরও মেঝের দিকে তাকিয়ে আছে। সে মনে হয় মাথার তেল দিয়েই ছাড়বে। গ্রামের বাচ্চা একটা মেয়ের তুলনায় জেদ তো ভালোই আছে। মিসির আলি বললেন, আখিতারা শোনো, তুমি কি তোমার বড় বাবার মাথায় রোজ তেল দিয়ে দিতে? মেয়েটি খুবই বিস্মিত হলো, অবাক হয়ে মিসির আলির দিকে তাকিয়ে রইল। মিসির আলি বললেন, কিভাবে বললাম জানো? তুমি আমাকে বড় বাবা ডাকছো, আমার মাথায় তেল দিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছো। খুব সহজ অনুমান। আচ্ছা শোনো, তোমার বাবা কি মারা গেছেন না বেঁচে আছেন? বাইসে আছেন। তুমি কি তোমার বাবার সঙ্গে থাকো? হ্যাঁ। তোমার সঙ্গে আর কে থাকে? আমরা 3 বোন আর আমার বাবা। মিসির আলি বললেন, যাও তেল নিয়ে এসো, তেল দাও। কি তেল দেবে? ঘরে তো সয়াবিন তেল ছাড়া কোনো তেল নেই। সয়াবিন তেল কি মাথায় দেওয়া যায়? নারকেল তেল দিমু, আমি সাথে করে আনছি। তুমি তো দেখি খুব গোছানো মেয়ে। মিসির আলি মেজাজ সামান্য খারাপ হয়েছে। মেয়েটির ব্যাপারে তার বেশিরভাগ অনুমানই ঠিক হয়নি। কেমন কথা? তিনি কি আগের মতো চিন্তা করতে পারছেন না? বৃদ্ধ বয়সের স্থবিরতা তাকে গ্রাস করছে। এগিয়ে আসছে মহাশক্তিধর জরা। মাথায় তেল দেওয়ার ব্যাপারটা এত আরামদায়ক তা তিনি জানতেন না। শারীরিক আরাম পেয়ে তার অভ্যাস নেই। কেউ একজন আরাম দিচ্ছে, আরাম নিতে অস্বস্তি লাগছে। সেই অস্বস্তিটা কাটাতে পারছেন, কিন্তু আরামটা অগ্রাহ্য করতে পারছেন না। আখিতারা মাথায় তেল দিতে দিতে টুকটুক করে কথা বলছে। কথাগুলি যে পরিষ্কার কানে আসছে তা না। তিনি কিছু শুনছেন, কিছু শুনছেন না। মাঝে মাঝে হাহা করে যাচ্ছেন, কথার পিঠে কথা বলছেন। তাকে কথা না বললেও চলত। আখিতারা মিছিলের জন্য অপেক্ষা করছেন না, নিজের মনেই কথা বলছেন। আমার বাপ যান ভাদাইম্মা। ভাদাইম্মা কি? ঘর থেকে চইলা যায়, ফিরে না। 1 মাস, 2 মাস, 3 মাস পরে ফিরে। 4-5 দিন থাকে, আবার চইলা যায়। সংসার চলে কিভাবে? চলে না। মা চিরা কুটে, মুড়ি ভাজে, মুড়ি লাড্ডু বানায়। আমি লুচি লাড্ডু বানাইতে পারি। আমারে ভেলগুড়ি এনে দিয়েন। ভেলগুড়ি কি? ভেলগুড়ি চিনেন না? না। কুষার থেকে হয়। কুষার চিনেন? না। ইক্ষু চিনেন? এখন বুঝছি, আখের গুড়। আমরা 4 বোনের মধ্যে সবচেয়ে সুন্দর যে জন, তার নাম নয়নতারা। আমার বড়, 3 বছরের বড়। তোমাদের সব বোনের নামের শেষে কি তারা আছে নাকি? হ। আমার পরেরটার নাম স্বর্ণতারা, তার পরের জনের নাম লজ্জা তারা। তোমরা দেখি তারা পরিবার। ভাই হলে নাম কি হতো?
বাবজান সেটা ঠিক করে রাখছে। ভাই হলে নাম রাখত তারা মিয়া। হে হে। আখিতারার হাসির মধ্যেই মিসির আলি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যেও তার চেতনার কিছু অংশ কাজ করতে লাগল। তিনি স্বপ্নে দেখছেন নৌকায় করে কোথায় যেন যাচ্ছেন। নৌকা খুব দুলছে, নৌকায় কোনো মাঝি নেই, অথচ নৌকা ঠিকই যাচ্ছে। স্বপ্নের ভেতরে তিনি চিন্তিত বোধ করছেন, মাঝি নেই, নৌকা চলছে কিভাবে? স্রোতের অনুকূলে যাচ্ছে নাকি নৌকায় পাল আছে? পালের নৌকার তো এত দ্রুত যাওয়ার কথাও না। নাকি এটা ইঞ্জিনের নৌকা? ইঞ্জিনের নৌকা হলে ভটভট আওয়াজ আসত। কোনো আওয়াজ নেই, শুধু ঝড়ের শব্দ। মিসির আলির ঘুম ভাঙল ঠিক সন্ধ্যায়। দুপুরে এত লম্বা ঘুম তিনি এর আগে দেননি। অসময়ে লম্বা ঘুম শরীর আউলে ফেলে, মাথায় ভোঁতা যন্ত্রণা হয়। তার হচ্ছে মাথায় এই যন্ত্রণা কমানোর জন্যে আবার ঘুমিয়ে পড়তে হয়। ঘুমের যন্ত্রণা ঘুম দিয়ে সারানো। রান্নাঘরে খুটখাট শব্দ হচ্ছে। আখিতারা মনে হয় রান্নাবান্নায় লেগে গেছে। তাকে কয়েকটা জিনিস শেখাতে হবে। চা বানানো, নানা রকম চা, দুধ চা, লিকার চা, আদা চা, মশলা চা, ঠান্ডা চা। রাত 9টার দিকে বাড়িওয়ালা আজমল সাহেব বেড়াতে এলেন। তার আসার প্রধান উদ্দেশ্য আখিতারা কাজকর্ম কেমন করছে খোঁজ নেওয়া। তিনি গম্ভীর গলায় বললেন, কাজের মেয়ে রাখতে হয় মারের উপর। সকালে একটা থাপ্পড় দেবেন, সারাদিন ভালো থাকবে। মাগরিবের নামাজের পর আবার থাপ্পড়, রাতটা আরামে কাটবে। মিসির আলি বললেন, মেয়েটা ভালো, থাপ্পড় দিতে হবে বলে মনে হয় না। আজমল সাহেব বললেন, গ্রামের পিচকা মেয়ে কখনো ভালো হয় না। মায়ের পেট থেকে এরা যখন বের হয়, তাদের ভালো জিনিস সব মায়ের পেটে রেখে দিয়ে বের হয়। রান্নাবান্না কিছু জানে? মনে হয় জানে। রেবুর কাছে পাঠিয়ে দেবেন, 2-1টা আইটেম শিখিয়ে দেবে। রেবু রান্না জানে, খুব ভালো রান্না জানে। তার হাতে চিতলের পেটি খেলে বাকি জীবন মনে থাকবে। মিসির আলি বললেন, রেবুর ভালো নাম কি রাবেয়া? আজমল সাহেব বিস্মিত হয়ে বললেন, ভালো নাম রাবেয়া হবে কোন দুঃখে? ভালো নাম শেফালি। রেবু কি বলেছে তার ভালো নাম রাবেয়া? না, বলতেও পারে, মাথা ঠিক নাই। কখন কি বলে নিজেও জানে না। আপনাকে বলে নাই তো তার বিবাহ হয়েছে, স্বামী তালাক দিয়ে চলে গেছে? জি না, এরকম কিছু বলে নাই। আজমল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, পাগলামি এমন এক অসুখ, একবার হয়ে গেলে কখনো পুরোপুরি সারে না। অসুখের বীজ থেকেই যায়। ঠিকমতো আলো হাওয়া পেলে বীজ থেকে গাছ হয়ে যায়। ঠিক বলছি না ভাই? মিসির আলি কিছু বললেন না। আজমল সাহেব হতাশ গলায় বললেন, গত বৃহস্পতিবার সে তার মামির সঙ্গে আপনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। মিসির আলি বললেন, কি বলেছে? বলেছে আপনি নাকি তাকে বলেছেন 2 দিন পরপর তোমাকে দেখার জন্য পাত্রপক্ষের লোকজন আসে, পছন্দ হয় না বলে ফেরত যায়। এত ঝামেলার দরকার কি? আমাকে বিয়ে করে ফেলো। তার মামি আবার তার কথা বিশ্বাসও করে ফেলেছে। মেয়েরা এই জাতীয় কথা দ্রুত বিশ্বাস করে। আমার কানে যখন কথাটা আসলো, আমি রেবুকে ডেকে কষে একটা চল লাগালাম। রেবু সঙ্গে সঙ্গে স্বীকার করলো সে মজা করার জন্য বানিয়ে বানিয়ে এসব বলেছে। বলেন কি? আজমল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সাধারণ মানুষের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হয়। পাগলের কথা যে কান দিয়ে শুনবে সেই কান দিয়ে বের করতে হবে। এক কান থেকে আরেক কানে যাওয়ার সময় দেওয়া যাবে না। বুঝেছেন? মিসির আলি মাথা নেড়ে জানালেন সে বুঝেছেন। আজমল সাহেব হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন করে বললেন, আপনি কি খাজা বাবার ডাক পেয়েছেন? মিসির আলি বিস্মিত হয়ে বললেন, কার ডাক? খাজা বাবার। ওনার ডাক পেয়েছেন? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আজমল সাহেব বললেন, খাজা বাবা আজমির থেকে না ডাকলে কেউ আজমির শরীফে যেতে পারে না। আপনি কখনো আজমির শরীফে গিয়েছেন? জি না। তার মানে ডাক পান নাই। আমি আগামী নভেম্বরে ইনশাল্লাহ আজমির যাব। চলেন আমার সঙ্গে, যাবতীয় খরচ আমার। ট্রেনে উঠে যদি একটা পান খেতে ইচ্ছে করে, সেই পানটাও আমি কিনে দেব। মিসির আলি জবাব দিলেন না। আজমল সাহেব বললেন, কথা ফাইনাল, না করবেন না। আমি 2-3 বছর পর অন্তত একবার করে খাজা বাবার কাছে যাই, সমস্যা নিয়ে যাই। ওনার রওজা মুবারকে উপস্থিত হয়ে সমস্যার ফানা চাই। উনি ব্যবস্থা করেন। আজ পর্যন্ত তার কাছে গিয়ে খালি হাতে ফিরত আসি নাই। এইবার কি সমস্যা নিয়ে যাচ্ছেন? রেবুর সমস্যা নিয়ে যাচ্ছি। তার মাথাটা যেন ঠিক হয়ে যায়, তার একটা ভালো বিবাহ যেন দিতে পারি। ভাইজান, অনেক কথা বলে ফেললাম। আজমিরের ব্যাপারটা যেন মনে থাকে। জবান যখন দিয়ে ফেলেছি তখন আপনাকে নিয়ে যাবই। আর আমার পীর ভাইয়ের সঙ্গেও আপনাকে পরিচয় করিয়ে দিব। কথা বললেই বুঝবেন
উনি এই দুনিয়ার মানুষ না। ওনাকে আপনার কথা বলেছি, উনিও আপনার সঙ্গে কথা বলতে চান। আজমল সাহেবের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর সঙ্গে মনসুরের আসল নামের কোনো সম্পর্ক নেই, তবে নামের ব্যাপারটা পরিষ্কার হওয়ার ঘটনা এই সময় ঘটল। মনসুরের আসল নাম চৌধুরী খালেকুজ্জামান মিয়া, সোনার বাংলা পত্রিকার সম্পাদক। চৌধুরী খালেকুজ্জামানের লেখা সম্পাদকীয়, গল্প এবং রম্য রচনা তিনটাতেই বিশেষ একটা শব্দ দিয়ে বাক্য শুরুর প্রবণতা আছে। শব্দটা হচ্ছে হয়তোবা। মনসুর তাকে যে চিঠিটা লিখেছে সেই চিঠিতেও দুটি বাক্য শুরু হয়েছে হয়তোবা দিয়ে। সোনার বাংলা পত্রিকার প্রিন্টার্স লাইনে পত্রিকার ডিক্লিয়ারেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবই দেওয়া আছে। বাংলাদেশ সরকারের ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড পাবলিকেশনে টেলিফোন করলে চৌধুরী খালেকুজ্জামান মিয়ার সব খবর বের হয়ে আসবে। ছোট একটা জট খুললে অনেকগুলি জট খুলে যায়। রান্নাঘর থেকে আখিতারা উকি দিচ্ছে। মিসির আলী বললেন, আখিতারা, চা বানাতে পারো? আখিতারা হাসি মুখে বলল, জি পারি। কোথায় শিখেছ? বাপজান চা খায়। কড়া করে 1 কাপ চা বানাও, চিনি দেবে 1 চামচ, সমান সমান করে 1 চামচ করে কন্ডেন্স মিল্ক দিবে। আখিতারা অতি দ্রুত চা বানিয়ে নিল। কাপে একটা চুমুক দিয়েই মিসির আলী বললেন, আজ থেকে তোমার নাম চা কন্যা। আমি এত ভালো চা আমার জীবনে কখনো খাইনি। আতরের গন্ধে বাড়ি মম করছে। আজমল সাহেবের পীর ভাই হুজুরে কেবলা বিন নেশান আলী আসগর মিসির আলী ঘরে বসে আছেন। আজমল সাহেব হুজুরে কেবলাকে এখানে বসিয়ে রেখে নাস্তার জোগাড় করতে গেছেন। হুজুরে কেবলা বসে আছেন মূর্তির মতো। মূর্তিও মাঝে মাঝে বাতাসে এদিক ওদিক দুলে। পীর ভাইয়ের মধ্যে সেই দুলনীয় নেই। মিসির আলী বললেন, কেমন আছেন? তিনি জবাব দিলেন না, তবে মিসির আলীর দিকে তাকালেন, সামান্য হাসলেন। যিনি কথা বললে জবাব দেন না, তার সঙ্গে আলাপ আলোচনা চালানোর প্রশ্নই ওঠে না। মিসির আলী চুপচাপ বসে রইলেন। আজমল সাহেব তার পীর ভাইকে এখানে কেন নিয়ে এসেছেন এটা ঠিক স্পষ্ট হচ্ছে না। হয়তো ধর্মের লাইনে মিসির আলীকে আটকাতে চান। সব মানুষই নিজের দিকে মানুষকে টানতে চায়। এক চোর অন্য একজনকে চোর বানাতে চেষ্টা করে, সাধু চেষ্টা করে সাধু বানাতে। মিসির আলী সিগারেট খেতে ইচ্ছে করছে। তার পাঞ্জাবির পকেটে সিগারেটও আছে, দিয়াশলাই আছে। সিগারেট ধরালে এই পীর সাহেব কি মনে করেন তা বুঝতে পারছেন না বলেই সিগারেট ধরাচ্ছেন না। হুজুরে কেবলা এতক্ষণ তাকিয়েছিলেন, এখন চোখ বন্ধ করে ফেললেন। তার মাথাও খানিকটা ঝুঁকে এসেছে, থুতনি বুকের সঙ্গে লেগে গেছে। ভদ্রলোক কি ঘুমিয়ে পড়েছেন? পুরোপুরি ঘুমিয়ে পড়লে সিগারেট একটা ধরানো যেতে পারে। ভদ্রলোকের চোখের পাতা দেখতে পারলে মিসির আলী সহজে ধরতে পারতেন ভদ্রলোক ঘুমিয়েছেন কিনা। চোখের পাতা দেখা যাচ্ছে না। মিসির আলীকে অবাক করে দিয়ে ভদ্রলোক হঠাৎ মাথা তুললেন, চোখ মেললেন। মিসির আলীর দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বললেন, আপনি আমাকে প্রশ্ন করছেন কেমন আছেন? আমি সেই প্রশ্নের জবাব দিইনি, কারণ তখন ওজিফা পাঠ করছিলাম। জবাব না দেওয়ায় আপনি হয়তো ভেবেছেন আমি বেয়াদবি করেছি। ইচ্ছাকৃত বেয়াদবি করিনি। আপনার প্রশ্নের জবাব না দিয়ে অনিচ্ছাকৃত বেয়াদবি করেছি, তার জন্য ক্ষমা চাই। মিসির আলী বললেন, ক্ষমা করলাম, শুক্রিয়া। মিসির আলী বললেন, ক্ষমা করলাম ঠিকই, আপনি কিন্তু এখনো প্রশ্নের জবাব দেননি, এখনো বলেননি কেমন আছেন। হুজুরে কেবলা শব্দ করে হাসলেন। হাসি থামিয়ে বললেন, জনাব, আমি ভালো আছি। আপনি ইচ্ছে করলে আমার সামনে সিগারেট খেতে পারেন। আমি এমন কোনো ব্যক্তি না যে আমার সামনে সিগারেট খাওয়া যাবে না, যদিও এই অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মিসির আলী সামান্য চমকালেন। হুজুরে কেবলা এমন ভঙ্গিতে কথা বলছেন যাতে মনে হতে পারে তিনি থট রিডিং জানেন। মিসির আলী মনে মনে ঠিক যা ভাবছেন তা বলতে পারছেন। সিগারেট ধরাবার ইচ্ছা মিসির আলীর হচ্ছে, এটা ঠিক। হুজুরে কেবলার জন্য সিগারেট ধরতে সংকোচ হচ্ছে, এটাও ঠিক। কিন্তু ব্যাপারটা হুজুরে কেবলার জানার কথা না। মিসির আলী সিগারেট ধরালেন। হুজুরে কেবলা বললেন, আপনাকে সিগারেট ধরাতে বলেছি, এতে আপনি সামান্য চমকেছেন বলে আমার মনে হলো। চমকানোর কিছু নাই। আপনার অ্যাস্ট্রেতে সিগারেট দেখে বুঝেছি আপনি সিগারেট খান। আপনার গা থেকেও সিগারেটের গন্ধ আসছিল। যারা সিগারেট খায় তারা যখন অস্বস্তিকর পরিবেশে পড়ে তখন তাদের সিগারেট ধরাতে ইচ্ছে করে। আমার সামনে আপনি বসে আছেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি জবাব দিচ্ছি না। আপনি পড়েছেন অস্বস্তিকর পরিবেশে, কাজে আমি ধরে নিয়েছি আপনার সিগারেট ধরাবার ইচ্ছা হচ্ছে। মিসির আলী এতক্ষণ ভদ্রলোকের দিকে ভালোভাবে তাকাননি, এবার তাকালেন। বয়স অল্প, 25-26, টকটকে গৌরবর্ণ,
টানা টানা চোখ, সুরমা দিয়ে সেই চোখ আরো টানা করা হয়েছে। ঠোঁট টকটকে গোলাপি। পুরুষদের যে কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি অবশ্যই ফার্স্ট প্রাইজ কিংবা রানার্স আপ প্রাইজ নিয়ে নেবেন। মিসির আলি সাহেব, কি আমি বুদ্ধি খাটিয়ে এরকম দু একটা কথা বলি, লোকে মনে করে আমার বিরাট আধ্যাত্মিক ক্ষমতা। কেউ চিন্তাও করে না আমার ক্ষমতাটা আধ্যাত্মিক নাও হতে পারে। আমি যতদূর শুনেছি আপনি একজন মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। আপনি যখন বলেন তখন কিন্তু আপনার ক্ষমতাকে কেউ আধ্যাত্মিক ক্ষমতা ভাবে না। মিসির আলি বললেন, আমি যদি আপনার মতো লম্বা দাড়ি রাখি, চোখে সুরমা দেই, মাথায় পাগড়ি পরি, তখন আমার ক্ষমতাকেও লোকে ভাববে আধ্যাত্মিক ক্ষমতা। হুজুরে কেবলা বললেন, আমি মাঝে মাঝে ভবিষ্যৎবাণী করি। আমাকে করতে হয়, আমি যাকে যা বলি তাই নাকি সত্য হয়। এই বিষয়ে আপনার মতামত কি? মিসির আলি বললেন, আপনি হয়তো নস্ট্রাডেমাস স্টাইলে ভবিষ্যৎবাণী করেন। সেটা কি? নস্ট্রাডেমাসের জন্ম ফরাসিতে 1503 সনে। তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছেন। তার ভবিষ্যৎবাণী নিয়ে সারা পৃথিবীতে খুব হইচই হচ্ছে, কারণ সবাই বলছে তিনি যা বলেছেন সব মিলে যাচ্ছে। আসলে কিন্তু তা না। তিনি ভবিষ্যৎবাণী করেছেন কবিতার আকারে, সরাসরি কখনো কিছু বলেননি। এ কারণে মনে হয় যা বলা হচ্ছে সবই মিলে যাচ্ছে। ভদ্রলোকের নাম কি বললেন? নস্ট্রাডেমাস। উনি অস্পষ্টভাবে কবিতায় ভবিষ্যৎবাণী করেছেন? জি। উদাহরণ দিতে পারবেন? উনি বলেছেন, অ্যান এম্পায়ারর উইল বি বর্ন নিয়ার ইটালি, উইল কস্ট দ্য এম্পায়ার ভেরি ডিয়ারলি। খুবই অস্পষ্ট কথা। এই এম্পায়ারর নেপোলিয়ন হতে পারে, আবার হিটলারও হতে পারে, আবার অস্ট্রিয়ার রাজাও হতে পারে। আপনি কি বলতে চাচ্ছেন? আমি বুঝেছি, তবে আমি খুবই অস্পষ্ট কিছু বলি না। আমি যা বলি স্পষ্ট বলি। আপনার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করব? মিসির আলী বিস্মিত হয়ে বললেন, করুন। পীর ভাই নির্বিকার ভঙ্গিতে অত্যন্ত স্পষ্ট স্বরে বললেন, আপনি 2-1 দিনের মধ্যে বিরাট বিপদে পড়তে যাচ্ছেন। এমন বিপদ যার কোনো পারাপার নেই। কি ধরনের বিপদ? জীবন সংশয় হয় এমন বিপদ। এর বেশি কিছু বলবো না। পীর ভাই উঠে দাঁড়ালেন। মিসির আলী তাকিয়ে আছেন। পীর ভাইয়ের মুখে হাসি, হাসির মধ্যে শিশুর ভঙ্গিমা আছে। শিশুরা কোনো একটা চালাকি করে বড়দের হারিয়ে দিলে এরকম করে হাসে। রাতে তিনি স্বপ্ন দেখলেন লম্বা এক মানুষ তার ঘরে ঢুকেছে। মানুষটা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আতরের গন্ধে ঘর ভর্তি হয়ে গেল। স্বপ্নের মধ্যে মিসির আলীর অস্বস্তি বোধ করছেন। স্বপ্ন হবে বর্ণ এবং গন্ধহীন। তাহলে তিনি গন্ধ পাচ্ছেন কেন? লম্বা মানুষটা তার দিকে তাকিয়ে বললেন, আসসালামু আলাইকুম। তার গলা অপূর্ব সুরেলা। স্বপ্নের মধ্যেই মিসির আলী উঠে বসলেন। লম্বা মানুষটা বললেন, আমার ভবিষ্যৎবাণী কি মিলেছে মিসির আলী সাহেব? মিসির আলী বললেন, ও আচ্ছা আপনি। লম্বা মানুষটা বললেন, কথার জবাব দিন। আমার ভবিষ্যৎবাণী কি মিলেছে? মিসির আলী বললেন, না, আমি কোনো বিপদে পড়িনি। আখি তারা বিপদে পড়েছে। আপনি বিপদে পড়েছেন, আপনি বুঝতে পারছেন না। মিসির আলী বললেন, আপনার কথা আমি সত্যি ধরে নিলাম আমি বিপদে পড়েছি। এখন বলুন, আপনি কি করে বুঝতে পারলেন আমি বিপদে পড়ব? সেটা বলবো না। কেন বলবেন না? সবকিছু সবাইকে বলতে নেই, সব রহস্য সবাইকে জানতে নেই। মিসির আলী বললেন, রহস্য আগলে রাখা ঠিক না। বিজ্ঞানীরা যখনই কোনো রহস্য ধরে ফেলেন তখনই তারা তা সবাইকে জানান। পৃথিবী যে আজ এত দূর এগিয়েছে এ কারণেই এগিয়েছে। তারা রহস্য আগলে বসে থাকলে আমরা এত দূর আসতে পারতাম না। অন্ধকারে ডুবে থাকতাম। অন্ধকারে ডুবে থাকাই ভালো, তাই কি? হ্যাঁ ভাই, আপনি ঘুমোচ্ছিলেন। ঘুম হলো অন্ধকার। অন্ধকার ভালো না? মিসির আলী জবাব দিলেন না। গাঢ় ঘুমে তলিয়ে গেলেন। আখিতারার জ্বর এসেছে। সে চাদর গায়ে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। চাদরে শীত মানছে না। একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। মিসির আলী তার কপালে হাত রেখে চমকে উঠলেন। জ্বরে গা পুড়ে যায় বলে যে বাক্যটি প্রচলিত সেটি পুরোপুরি সত্যি বলে মনে হচ্ছে। আখিতারা শরীর বেশি খারাপ লাগছে? সে চোখ মেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চোখ বন্ধ করে ফেলল। মিসির আলী অস্থির বোধ করলেন। অসুখ বিসুখের ব্যাপারগুলিতে তিনি অস্থির বোধ করেন, অসহায় বোধ করেন। অসুখ বিসুখের সমস্যা মোকাবেলার মতো শক্তি তার নেই। পানি খাবে পানি? আখিতারা আবারও চোখ মেলল। কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করে ফেলল। মেয়েটির জ্বর কমানোর ব্যবস্থা করা দরকার, ডাক্তার ডাকা দরকার। মেয়েটি যেভাবে কেঁপে কেঁপে উঠছে তার অবশ্যই শীত লাগছে। তিনি কি এখন তার গায়ে লেপ দিয়ে দেবেন?
এতে মেয়েটার কি শীতভাব কমবে? অথচ তিনি জানেন জ্বর কমানো কি করে সম্ভব। আখিতারা, শরীর বেশি খারাপ লাগছে? না। অনেকক্ষণ পর সে প্রথম একটা শব্দ করল। এক অক্ষরে এই শব্দ করতেও মনে হয় তার কষ্ট হলো। মিসির আলি বললেন, শীত লাগছে? হ্যাঁ। গায়ে লেপ দিয়ে দিব? হ্যাঁ। মিসির আলি কি করবেন বুঝতে পারছেন না। লেপ দিয়ে কি মেয়েটাকে ঢেকে দেবেন? শরীর তার প্রয়োজনের কথা জানাচ্ছে। এই প্রয়োজনটা কি মেটানো উচিত নয়? আমাদের যখন খিদে পায় শরীর সেটা জানান দেয়, তখন খাদ্য গ্রহণ করতে হয়। আখিতারার শরীর জানাচ্ছে তার শীত লাগছে, কাজেই তার শীত কমানোর ব্যবস্থা করাই তো যুক্তিযুক্ত। যদিও ডাক্তাররা বলেন এই অবস্থায় গায়ে পানি ঢালতে হয়, প্রয়োজনে বরফ মেশানো পানিতে বাথটাবে গলা পর্যন্ত ডুবিয়ে রাখতে হয়। ব্যাপারটা এমনও হতে পারে জ্বর তপ্ত মস্তিষ্ক সিদ্ধান্ত নিতে পারে না, নিউরন এলোমেলো সিগন্যাল দেয়। দরজায় কড়া নড়ছে। কেউ একজন এসেছে। মিসির আলি স্বস্তি বোধ করলেন। যে এসেছে তার সঙ্গে পরামর্শ করা যাবে। বিপদের সময় নিজের বুদ্ধির উপর মানুষের আস্থা কমে যায়। সে অন্যের বুদ্ধির দিকে তাকিয়ে থাকে। কড়া নাড়ছিল মনসুর। মিসির আলি দরজা খুলতেই সে বলল, জ্বর কার? মিসির আলি বললেন, আমার একটা কাজের মেয়ে আছে, নাম আখিতারা, তার অসুখ। মিসির আলি একবারও মনে হলো না মনসুরের জানার কথা না জ্বর কার। প্রশ্নটা সে করল কিভাবে? মনসুর বলল, জ্বর কি বেশি? অনেক বেশি। কি করা যায় বলো তো? মনসুর বলল, আপনি অস্থির হবেন না, আমি ব্যবস্থা নিচ্ছি। মিসির আলি স্বস্তির সঙ্গে লক্ষ্য করলেন মনসুর ছেলেটা কাজের। সে অতি দ্রুত মাথায় পানি ঢালার ব্যবস্থা করল। পাঞ্জাবির পকেট থেকে এক পাতা প্যারাসিটামল বের করে 2টা ট্যাবলেট খাইয়ে দিল। মিসির আলি বললেন, তুমি ওষুধ পকেটে নিয়ে ঘোরো নাকি? মনসুর বলল, আমার মাথা ধরা রোগ আছে, যখন তখন মাথা ধরে, সঙ্গে ওষুধ রাখতে হয়। স্যার, আপনার ঘরে কি থার্মোমিটার আছে? জ্বরটা দেখা দরকার। আপনি মাথায় পানি ঢালতে থাকুন, আমি চট করে একটা থার্মোমিটার কিনে নিয়ে আসি। মনসুর ঘর থেকে বের হলো। কিছুক্ষণের মধ্যেই থার্মোমিটার নিয়ে ফিরে এলো। জ্বর মাপা হলো 105। কারোর জ্বর 105 হতে পারে তা মিসির আলি ধারণার মধ্যেই নেই। মেয়েটির মুখ ছাই বর্ণ হয়ে গেছে, চোখ লাল টকটকে। মিসির আলি বললেন, মনসুর, এখন আমাদের করণীয় কি? মনসুর বলল, আপনার করণীয় হলো চুপচাপ বসে থাকা, আমি বাকিটা দেখছি। সামান্য অসুখে এতটা নার্ভাস হতে আমি কাউকে দেখিনি। 105 জ্বর, এটাকে তুমি সামান্য বলছো? ভাইরাসের জ্বর ধুমধাম করে বাড়ে, বাচ্চারা সামাল দিতে পারে, বয়স্ক মানুষের জন্য অসুবিধা হয়। স্যার, আপনি বসার ঘরে চুপচাপ বসে থাকুন, আমি যা করার করছি। তুমি কি করবে? প্রথমে আপনাকে কড়া করে 1 কাপ চা বানিয়ে খাওয়াবো, তারপর মেয়েটাকে বাথরুমে নিয়ে যাব, মাথায় 4-5 বালতি পানি ঢালবো। আমাকে চা খাওয়াতে হবে না, তুমি একজন ডাক্তার ডেকে আনো। সকালে কোনো ডাক্তার পাওয়া যায় না, ডাক্তাররা প্রাইভেট রোগী দেখতে শুরু করেন বিকেলে। আপনি দুশ্চিন্তা করবেন না, আমি আখিতারার জ্বর নামিয়ে দিচ্ছি। বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাব, আপনি সিগারেট টানতে থাকুন, আমি এক ফাঁকে চা বানিয়ে দিয়ে যাব। মিসির আলি বসার ঘরে এসে সিগারেট ধরালেন। মেয়েটাকে বাথরুমে নেওয়া হয়েছে এবং তার মাথায় বালতি বালতি পানি ঢালা হচ্ছে। একবার পানি ঢালা হচ্ছে আর মেয়েটা আর্তনাদের মতো করছে। মিসির আলি চমকে চমকে উঠছেন। স্যার, চা নিন। পানি ঢালার ফাঁকে ফাঁকে মনসুর চা বানিয়ে ফেলেছে। ছেলেটার কাজ করার ক্ষমতা আছে। মিসির আলি বললেন, জ্বর কি কিছু কমেছে? মনসুর বললেন, এখনো থার্মোমিটার দিয়ে মাপিনি, তবে কিছু নিশ্চয়ই কমেছে। চায়ে চিনি টিনি সব ঠিক আছে কিনা দেখুন। মিসির আলি চায়ের কাপে চুমুক দিলেন। চিনি ঠিক আছে, যেরকম ঘন লিকার খেতে তিনি অভ্যস্ত সেই ঘনত্বও ঠিক আছে। মিসির আলি দ্বিতীয় সিগারেট ধরালেন। বাথরুমে পানি ঢালার শব্দ শুনতে শুনতে তিনি সিগারেট টানছেন। তার মাথায় কিছু প্রশ্ন চলে এসেছে। তিনি চাচ্ছেন না এই মুহূর্তে প্রশ্নগুলি আসুক, কিন্তু প্রশ্নগুলি আসছে। মনসুরকে তিনি মেয়েটির নাম বলেননি, কিন্তু সে স্পষ্ট বলছে, আমি আখিতারার জ্বর নামিয়ে দিচ্ছি। নামটা সে জানল কিভাবে? থার্মোমিটার আনার জন্যে সে ছুটে ঘর থেকে বের হলো। থার্মোমিটার নিয়ে 2 মিনিটের মধ্যে ফিরে এলো। আশেপাশে কোনো ফার্মেসি নেই। ওষুধ যেমন তার পকেটে ছিল, থার্মোমিটারও কি তার পকেটে ছিল? অনেকে ওষুধ সঙ্গে নিয়ে ঘোরে, পকেটে থার্মোমিটার নিয়ে কজন ঘোরে? তারপরও ধরে নেওয়া যাক মনসুর অল্প কিছু অদ্ভুত মানুষের একজন, যার স্বভাব পকেটে থার্মোমিটার নিয়ে ঘোরা। তাহলেও সমস্যা আছে। কেন সে বলল থার্মোমিটার কিনে নিয়ে আসি? সে বলতে পারতো আমার সঙ্গে থার্মোমিটার আছে। স্যার, 1 কাপ চা খাবেন? মিসির আলি বললেন, না।
মেয়েটার অবস্থা কি? অবস্থা ভালো না স্যার। ভালো না মানে? জ্বর নামেনি, হাসপাতালে ফেলে দিয়ে আসি। মিসির আলি কঠিন গলায় বললেন, হাসপাতালে ফেলে দিয়ে আসি মানে? এটা কেমন কথা? কথার কথা বলছি স্যার, শিশু হাসপাতালে ভর্তি করিয়ে দিই। আমার জানাশোনা আছে, অসুবিধা হবে না। একটা বেবি ট্যাক্সি নিয়ে আসি। আপনি কি যাবেন সঙ্গে? অবশ্যই আমি সঙ্গে যাব। আপনি রেস্ট নিন, আমি ভর্তি করিয়ে আপনাকে খবর দিয়ে যাব। কোনো সমস্যা নেই। আমার রেস্টের চেয়ে মেয়েটির চিকিৎসা অনেক বেশি প্রয়োজন। তুমি সময় নষ্ট না করে ট্যাক্সি, বেবি ট্যাক্সি কি আনবে আনো। মনসুর সিগারেট ধরল, মিসির আলির দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, মেয়েটা বাঁচবে না। মিসির আলি হতভম্ব হয়ে বললেন, তুমি কি বলতে চাচ্ছ? মনসুর আবেগশূন্য গলায় বললেন, মেয়েটা বাঁচবে না। তুমি কি করে বুঝলে? স্যার, আমি ডাক্তার না, কিন্তু আমার কিছু ক্ষমতা আছে। আমি কিছু কিছু জিনিস আগে আগে বুঝতে পারি। আমি মৃত্যুর গন্ধ পাই। আপনাকে তো স্যার আগেও বলেছি, আমার কিছু ক্ষমতা আছে। মৃত্যুর গন্ধ কেমন একটু ব্যাখ্যা করি। কোনো ব্যাখ্যা করতে হবে না, তুমি মেয়েটাকে হাসপাতালে নেবার ব্যবস্থা করো। 1 কাপ চা খেয়ে নিই স্যার, 5 মিনিট লাগবে, পানি গরম দিয়েছি। আপনি আরেক কাপ চা খাবেন? মিসির আলি জবাব দিলেন। তিনি মনসুরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। আখিতারাকে শিশু হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালে ভর্তি করানোর পর ডাক্তার এনে সঙ্গে সঙ্গে রোগীকে দেখানোর ব্যবস্থা মনসুর অতি দ্রুত করে ফেলল। মিসির আলি তার কর্মক্ষমতার প্রশংসা না করে পারলেন না। সবকিছুই যেন তার হাতের মুঠোয়। সিস্টারদের সঙ্গে হাসি মুখে আপা আপা করে কথা বলছে, যেন কত দীর্ঘদিনের পরিচয়। এক ডাক্তারের সঙ্গে কথা বলার সময় ডাক্তারের বাড়ি মাদারীপুর শুনে মনসুর এমন ভঙ্গি করল যেন মাদারীপুর বাড়ি হওয়াটা বিস্ময়কর ঘটনা। এমন বিস্ময়কর ঘটনা শতাব্দীতে একটা দুটার বেশি ঘটে না। গলা অন্যরকম করে সে 2-1 বলল, ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি মাদারীপুর? বলেন কি? মিসির আলি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছেন। মেয়েটা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি খানিকটা স্বস্তি পাচ্ছেন। চিকিৎসা শুরু হবে, ডাক্তাররা দেখবেন। দেশের ডাক্তারদের প্রতি তার আস্থা আছে। আস্থার পেছনে লজিক হচ্ছে, এদেশের সব ডাক্তারকেই অসংখ্য রোগী দেখতে হয়। রোগীর প্যাথোলজিক্যাল রিপোর্টের উপর ডাক্তাররা তেমন ভরসা করেন না, কারণ প্যাথোলজিক্যাল ল্যাবগুলির অবস্থাও তারা জানেন। ডাক্তারদের নির্ভর করতে হয় অভিজ্ঞতার উপর। লক্ষণ বিচার করে রোগ নির্ণয়ে তাদের দক্ষতা অসামান্য। সব কমপ্লিট করে দিয়ে এসেছি স্যার। বলতে বলতে সিগারেট হাতে মনসুর এসে তার সামনে দাঁড়াল। তাকে কেমন যেন হাসি খুশি মনে হচ্ছে। মনসুর সিগারেটে লম্বা টান দিয়ে বলল, রোগীর যদি কিছু হয়ে যায় কেউ আমাদের দোষ দিতে পারবে না। আমরা প্রপার চিকিৎসার ব্যবস্থা করেছি। আমাদের দিক থেকে কোনো ভুল নেই। রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে। মিসির আলি বললেন, তুমি বারবার মৃত্যুর প্রসঙ্গ আনছো কেন? মৃত্যু কেন হবে? মানুষ তো স্যার অমর না, মানুষের মৃত্যু তো হয়। মানুষ মরণশীল। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন। মিসির আলি বললেন, তুমি তো নিশ্চিত কিভাবে যে মেয়েটা মারা যাবে? সব মানুষের মৃত্যুর ব্যাপারেই তো নিশ্চিত, তবে আখিতারার মৃত্যু যে ঘনিয়ে এসেছে এটা বুঝতে পারছি। আখিতারা মেয়েটিকে তুমি চিনতে? জি না। আমি চিনব কি করে? সে কাজ করে আপনার এখানে। মিসির আলি বললেন, চৌধুরী খালিকুজ্জামান মিয়া কি তোমার আসল নাম, নাকি এটা তোমার ছদ্মনাম? চৌধুরী খালিকুজ্জামান মিয়া? হ্যাঁ, চৌধুরী খালিকুজ্জামান মিয়া। মনসুর সিগারেটে ঘন ঘন কয়েকটা টান দিয়ে সিগারেট ফেলে সেদিকে তাকিয়ে থেকে বলল, আমার এই নাম আপনি কিভাবে জানেন? মিসির আলি বললেন, এক একজনের পদ্ধতি এক এক রকম। তুমি একটা পদ্ধতিতে বের করেছ যে আখিতারা আজ রাতে মারা যাবে। আমি অন্য পদ্ধতিতে তোমার নাম ধাম পরিচয় বের করেছি। দুজনের পদ্ধতি দুরকম। আমার নাম ধাম পরিচয় বের করেছেন? হ্যাঁ, বের করেছি। আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হচ্ছে স্যার। আসুন আমরা কোথাও বসে চা খাই। রেস্টুরেন্টে বসে চা খেতে কি আপনার কোনো আপত্তি আছে? না, আপত্তি নেই। মনসুর বলল, আমার নাম চৌধুরী খালিকুজ্জামান মিয়া। এই তথ্য আপনাকে কে দিল? মিসির আলি বলল, তুমি দিয়েছ, অন্য কেউ দেয়নি। আমি দিয়েছি? হ্যাঁ, তুমি দিয়েছ। কিভাবে দিয়েছ শুনতে চাও? না। হাসপাতালে কাছাকাছি একটা চায়ের দোকানে দুজন ঢুকলো। চায়ের দোকানের মালিক মনসুরের দিকে তাকিয়ে আনন্দিত গলায় বলল, আরে ময়না ভাই, কেমন আছেন? মনসুর জবাব দিল না। একবার শুধু আর চোখে মিসির আলিকে দেখল। চৌধুরী খালিকুজ্জামানের আরেক নাম ময়না। এটা জেনে মিসির আলির কোনো ভাবান্তর হল না। রেস্টুরেন্ট ফাঁকা। যে 3 জন খদ্দের চা পাউরুটি খাচ্ছে তারা রেস্টুরেন্টের বাইরে বেঞ্চিতে বসে চা খাচ্ছে। ভেতরে মানুষ বলতে 2 জন।
এবং 7-8 বছরের একটা ছেলে। ছেলেটা বেঞ্চের উপর কান্না কান্না মুখ করে বসে আছে। চেহারা দেখে মনে হচ্ছে মালিকের ছেলে। কোনো অপরাধ করায় কিছুক্ষণ আগে শাস্তি দেওয়া হয়েছে, তখন কান্নাকাটি করেছিল, চোখে পানির দাগ রয়ে গেছে। মিসির আলি আগ্রহ নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে রইলেন। দোকানের চা ভালো। এই ব্যাপারটা মিসির আলির খুব অদ্ভুত লাগে। নামি দামি রেস্টুরেন্টের চায়ের চেয়ে রাস্তার পাশের সস্তা দোকানের চা ভালো হয়। সম্ভবত চা বানানোর কোনো বিশেষ কায়দা আছে। বিশেষ কায়দাটা শিখে নিতে হবে। মনসুর বলল, স্যার, আপনি মনে হয় ধরেই নিয়েছেন আমি খারাপ লোক। মিসির আলি বললেন, আমি আগে ভাগে কিছু ধরে নিই না। তুমি আমার কাছে আসল নাম গোপন করেছ। নাম গোপন করলেই মানুষ খারাপ হয়ে যায় না। পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ নাম গোপন করতে ভালোবাসতেন, অন্য কোনো পরিচয়ে নিজেকে পরিচিত করতে চাইতেন। এই অস্বাভাবিকতা অনেকের ভেতরে আছে। সুনীল গঙ্গোপাধ্যায় নিজের নাম গোপন করে নাম নিয়েছেন নীল লোহিত। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের আরেক নাম বনফুল। মনসুর বলল, স্যার, সুনীল গঙ্গোপাধ্যায় না, বলাইচাঁদও না, তবে আমি খারাপ লোক না। আমি বলিনি তুমি খারাপ লোক। আমার কাজের মেয়েটার নাম যে আখিতারা, এটা কিভাবে জানলে? মনসুর তাকিয়ে আছে, চায়ের কাপে চুমুক দিচ্ছে। মনে হচ্ছে না এই প্রশ্নের জবাব সে দেবে। মিসির আলি বললেন, মেয়েটার জন্য থার্মোমিটার আনার কথা বলে তুমি দৌড়ে বের হলে। থার্মোমিটার তোমার পকেটেই ছিল। তুমি কি থার্মোমিটার পকেটে নিয়ে চলাফেরা করো? জি। কেন? থার্মোমিটার দিয়ে আমি একটা মেন্টাল ম্যাজিক দেখাই। থার্মোমিটারের দিকে তাকিয়ে থেকে আমি থার্মোমিটারের পারদ ওপরে ওঠাতে পারি। আপনাকে এটা দেখাবো বলে থার্মোমিটার সঙ্গে করে এনেছিলাম। দেখি তোমার এই খেলাটা। থার্মোমিটার আপনার বাসায় রেখে এসেছি। আপনি সত্যি দেখতে চান? হ্যাঁ, দেখতে চাই। আমি থার্মোমিটার একটা কিনে নিয়ে আসি। 2 মিনিট লাগবে। আপনি আরেক কাপ চা নিন। চা শেষ করার আগে আমি চলে আসব। মিসির আলি দ্বিতীয় কাপ চা শেষ করার পরও আরো আধ ঘন্টা বসে রইলেন। মনসুর ফিরল না। আর অপেক্ষা করা ঠিক হবে না। আখিদারার খোঁজ নেওয়ার জন্য হাসপাতালে যাওয়া দরকার। মনসুরকে নিয়ে এই মুহূর্তে কিছু ভাবলেও চলবে না। মিসির আলি চায়ের দাম দিতে গেলেন। রেস্টুরেন্টের মালিক খুবই অবাক হয়ে বলল, আপনি ময়না ভাইয়ের লোক, আপনার থেকে চায়ের দাম নিব, এটা কেমন কথা? ময়না ভাই এই মানুষটার কাছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেন গুরুত্বপূর্ণ কে জানে, জানতে ইচ্ছে করছে না। কোনো সমস্যা মাথার ভেতর ঘুরপাক থাক তা চাচ্ছেন না। তার নিজেরই শরীর খারাপ লাগছে, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে চায়ের দোকানে বেঞ্চিতে শুয়ে কিছুক্ষণ ঘুমিয়ে থাকলে ভালো হতো। রাত প্রায় 8টা। মিসির আলি তার ঘরে কোনো বাতি জ্বালানো হয়নি। এতক্ষণ অন্ধকারে হাঁটাহাঁটি করছিলেন। বসার ঘর থেকে রান্নাঘরে যাওয়া, রান্নাঘর থেকে আবার বসার ঘর। জায়গাটা খুব ভালো করে চেনা। হাঁটতে অসুবিধা হচ্ছে না। অন্ধকারে কেন হাঁটাহাঁটি করছেন তা তিনি জানেন না। অস্থিরতা কাটানোর কোনো চেষ্টা হতে পারে। অস্থিরতা কাটানোর এই প্রক্রিয়া মিসির আলির চরিত্রের সঙ্গে মানাচ্ছে না। খুব অস্থির অবস্থায় তিনি চুপচাপ বসে থাকেন। আখিতারাকে নিয়ে তিনি হঠাৎ দুশ্চিন্তা করছেন। মনে হচ্ছে মনসুরের কথা ঠিক, মেয়েটা বাঁচবে না। অথচ হাসপাতালে ডাক্তার বলে দিয়েছেন ভয়ের কিছু নেই। এশিয়াজোনে ভাইরাসের নতুন কিছু স্ট্রেইন দেখা দিয়েছে। এতে হাই ফিভার হয়, ডেঙ্গু তার মধ্যে একটা। মিসির আলি ডাক্তারকে বললেন, মেয়েটার কি ডেঙ্গু হয়েছে? ডাক্তার সাহেব ভরসা দেওয়ার মতো গলায় বললেন, হতে পারে, তবে 4-5 দিন পার না হলে কিছুই বলা যাবে না। আমরা সিস্টেমেটিক চিকিৎসা চালিয়ে যাব, আপনি নিশ্চিন্ত থাকুন। ডাক্তারের কথায় তার ভরসা পাওয়া উচিত। ভরসা পাচ্ছেন না। ভরসা না পাওয়ার কারণ কি মনসুর? সে পীর দরবেশের মতো বলে ফেলল মেয়েটা বাঁচবে না। সে কোনো পীর দরবেশ না। পীর দরবেশদেরও মানুষের মৃত্যু নিয়ে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা থাকে বলে তিনি মনে করেন না। তারপরও কি কোনো কারণে মনসুরের কথা তার মনের ভেতরে ঢুকে গেছে? হিপনোটিক সাজেশন? আচ্ছা, বাড়িওয়ালার পীর ভাইয়ের এখানে কি কোনো ভূমিকা আছে? এই ভাইটিও তো ভবিষ্যৎবাণী করেছেন মহা বিপদ আসছে, জীবন সংশয় হওয়ার মতো বিপদ। তাই তো হয়েছে। শুধু জীবন সংশয়টা তার না হয়ে আখিতারার হয়েছে। মিসির আলি হাঁটাহাঁটি বন্ধ করে খাটে উঠে বসলেন। এখনো বাতি জ্বালাতে ইচ্ছে করছে না। একটা ছোট্ট হিসাব মিলছে না। তিনি ঠিক করলেন ছোট্ট হিসাবটা না মেলা পর্যন্ত তিনি বাতি জ্বালাবেন না। হিসাব মেলানোর জন্য তিনি তাড়াহুড়ো করে হাসপাতাল থেকে ফিরেছেন। এখন মনে হচ্ছে ফেরা ঠিক হয়নি। হাসপাতালে মেয়েটার পাশে থাকা উচিত ছিল। মেয়েটার মা বাবা মেয়েটাকে হাসপাতালে ফেলে রেখে
চলে আসতে পারত না। তার বিছানার পাশে সারা রাত জেগে বসে থাকত। বেচারি আখি দ্বারা প্রবল জ্বরের ঘরে আশেপাশে অপরিচিত মানুষজন দেখবে, নার্স দেখবে, ডাক্তার দেখবে, কাউকে সে চিনতে পারবে না। কি প্রচন্ড ভয় না সে পাবে। কি করে তিনি মেয়েটাকে ফেলে চলে এলেন? মিসির আলী ঠিক করলেন রাতের খাবার খেয়ে আবার হাসপাতালে ফিরে যাবেন, থাকবেন মেয়েটার পাশে। যতবার সে চোখ মিলবে ততবার তিনি বলবে, ভয় পেও না, আমি আছি, ভালো হয়ে যাও। এক ধরনের হিপনোটিক সাজেশন দেওয়া হবে। মেয়েটা এই সাজেশনের মর্ম বুঝতে পারবে না। তাতে কোনো ক্ষতি নেই। আপনি ঘর অন্ধকার করে বসে আছেন কেন? মিসির আলী চমকে উঠে বললেন, কে? কি আশ্চর্য! আমার গলা চিনতে পারছেন না? আমি রেবু। আপনার সুইচবোর্ড কোন দিকে বলুন তো, আমি বাতি জ্বেলে দিই। মিসির আলী খাটে হেলান দিয়ে বসেছিলেন, তার হাতের কাছেই সুইচবোর্ড। তিনি সুইচ টিপলেন। রেবু বলল, আপনার দরজা খোলা, ঘর অন্ধকার। আমি ভাবলাম চোর এসে দরজা খুলে সবকিছু নিয়ে গেছে। কি কি নিয়েছে তা দেখার জন্য এসেছিলাম। আপনি ঘর অন্ধকার করে বসেছিলেন কেন? আপনি কি বসে বসে ঘুমোচ্ছিলেন? মিসির আলী জবাব দিলেন না। জবাব দেবার কিছু নেই। তিনি কি বলবেন? না, আমি বসে বসে ঘুমোচ্ছিলাম না। রেবু বলল, আমি একবার পরীক্ষার হলে বসে ঘুমিয়ে পড়েছিলাম। জিওগ্রাফি ফাইনাল পরীক্ষার দিন। সারা রাত জেগে পড়েছি। হলে বসার পর লক্ষ্য করলাম এমন ঘুম ধরেছে চোখ মিলে রাখতে পারছি না। টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। ইনভিজিলেটর আমাকে ঘুম থেকে ডেকে তুললেন। সেই থেকে আমার নাম হয়ে গেল ঘুম রাবেয়া। আমাদের ক্লাসে দুজন রাবেয়া ছিল। একজন খুব নামাজ পড়ত, বোরকা পরে স্কুলে আসতো। তাকে সবাই ডাকত তাপসী রাবেয়া, আমাকে ডাকত ঘুম রাবেয়া। মিসির আলী বললেন, তোমার নাম রাবেয়া? হ্যাঁ, শুধু রাবেয়া না, ঘুম রাবেয়া। তোমার ভালো নাম কি শেফালি না? না তো। আমি কি কখনো আপনাকে বলেছি আমার নাম শেফালি? তবে আপনার যদি আমাকে শেফালি ডাকতে ভালো লাগে আপনি ডাকতে পারেন, আমি রাগ করব না। আপনার কোনো কিছুতেই আমি রাগ করব না। রেবু আজ শাড়ি পরে আসেনি, সালোয়ার কামিজ পরেছে। পোশাকের জন্যই হয়তো তাকে কিশোরীদের মতো লাগছে। শাড়ি না পরার কারণে তার মধ্যে এখন তরুণী ভাব একেবারে নেই। শাড়ি অদ্ভুত একটা পোশাক। ছেলেদের এমন কোনো পোশাক নেই যা পরলে একটা ছেলেকে যুবক মনে হবে। মিসির আলীর মনে হলো শাড়ি নিয়ে গবেষণা হওয়া দরকার। 12-13 হাত লম্বা একটা কাপড় কেন একজন কিশোরীকে তরুণী বানিয়ে দেবে? রেবু বলল, আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? কিভাবে তাকিয়ে আছি? মনে হচ্ছে আপনি আমার কথা শুনে খুবই অবাক হচ্ছেন। তোমার ভালো নাম রাবেয়া, এটা শুনে অবাক হচ্ছি। কেন? মানুষের ভালো নাম রাবেয়া থাকতে পারে না? অবশ্যই পারে। তোমার নাম তো রাবেয়া নয়, তোমার নাম তো ঘুম রাবেয়া। আমি খুব মজা করে গল্প করতে পারি, তাই না? হ্যাঁ, যার সঙ্গে আমার বিয়ে হবে সে আমার গল্প শুনে খুব মজা পাবে। আগে আরো মজা করে গল্প করতে পারতাম, অসুখের পর আগের মতো মজা করে গল্প করতে পারি না। আপনার তো খুব বুদ্ধি, বলুন তো কেন আগের মতো মজা করে গল্প করতে পারিনি? বলতে পারছি না, তুমি বলো। যখনই কারোর সঙ্গে গল্প করি তখনই মনে হয় সে বুঝে ফেলেছে আমার মাথা পুরোপুরি ঠিক নাই। তখন সাবধান হয়ে যাই। সাবধান হয়ে কথা বললে কি আর গল্পের মজা থাকে? মিসির আলী বললেন, থাকে না। রেবু গলার স্বর নামিয়ে বলল, আপনার এখানে আসা আমার জন্য পুরোপুরি নিষেধ হয়ে গেছে। না, জানি না। আমার উপর সামরিক আইন জারি করা হয়েছে। মামা বলে দিয়েছে আর কোনোদিনও যেন আপনার এখানে না আসি। নিষেধ অমান্য করে এসেছ। তোমার মামা তো রাগ করবেন। মামা জানতে পারলে তবেই না রাগ করবে। আজ বৃহস্পতিবার না? বৃহস্পতিবার কি? বৃহস্পতিবারে মামা পীর ভাইয়ের কাছে যান। মামা সন্ধ্যার পর থেকে ছাদের ঘরে চলে যান, জিকির করেন, সারা রাত ছাদের ঘরে থাকেন, নামেন না। বলতে বলতে রেবু খিলখিল করে হেসে ফেলল। মিসির আলী বললেন, হাসছো কেন? রাবেয়া হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, কারণটা আপনাকে বলবো না। আচ্ছা শুনুন, আপনার কি জ্বর? না। আমার মনে হয় আপনার জ্বর। জ্বর হলে আপনার খুব কষ্ট হয়, তাই না? সেবা করার কেউ নেই। অসুখ বিসুখ হলে সেবা পেতে খুব ভালো লাগে, ঠিক বলছি না? মিসির আলী জবাব দিলেন না। মেয়েটির সঙ্গে এখন আর কথা বলতে ভালো লাগছে না। তাকে হাসপাতালে যেতে হবে। হঠাৎ করেই তার মনে হচ্ছে আখি তার শরীর ভালো না, তার কোনো একটা সমস্যা হচ্ছে। মিসির আলী বললেন, রেবু আমি একটু বের হব। আচ্ছা, আমি চলে যাচ্ছি।
আপনি কিন্তু আর কখনো দরজা খোলা রেখে অন্ধকারে বসে থাকবেন না। রেবু চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই মিসির আলি বাতি নিভিয়ে দিলেন। ছোট্ট হিসাবটা এখনো মেলাতে পারেননি। বাতি নেভানোর পর যদি মেলে, একটা উত্তর তার কাছে আছে। উত্তরটা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না এমন উত্তরও অনেক সময় সঠিক হয়। রেবুকে জিজ্ঞেস করে উত্তরটা যাচাই করে নেওয়া যেত, কিন্তু রেবুর কথাবার্তায় তার সংশয় আছে। সে মানসিকভাবে সুস্থ না, তার কোনো কথাই গ্রহণযোগ্য না। মিসির আলি খাট থেকে নামলেন। তার শরীর খারাপ লাগছিল। শরীর খারাপের কারণ ধরতে পারছিলেন না। খাট থেকে নামার পর শরীর খারাপের কারণ ধরতে পারলেন। আজ সারাদিন তার খাওয়া হয়নি। রিকশায় উঠে মিসির আলির ক্ষুধাবোধ চলে গেল। তার মনেই রইল না, রিকশায় ওঠার আগ পর্যন্ত তিনি ভেবে রেখেছিলেন আলিমিয়ার রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নেবেন। তার যখন রান্না করতে ইচ্ছে করে না, তখন এই রেস্টুরেন্টে খেতে যান। বিচিত্র কারণে রেস্টুরেন্টের মালিক চান মিয়া তাকে অসম্ভব পছন্দ করে। তাকে দেখলেই হাসি মুখে বলেন, বাবুরে খানা দে, ঠিক মতো দিবি, আগে টেবিল সাফ কর, টেবিলে যেন কেউ না বসে। চান মিয়া কেন তাকে বাবু ডাকে, কেনই বা তার জন্য এত ব্যস্ত হয়, তা তিনি জানেন না। জিজ্ঞেসও করেননি। প্রশ্ন করে কারণ জানতে তার ভালো লাগে না। কোনো একদিন কারণটা নিজেই ধরতে পারবেন। আর ধরতে না পারলেও ক্ষতি নেই, কারণ ধরতেই হবে এমন কোনো কথাও তো নেই। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগে প্রকৃতি বোধহয় কিছু করে, চারদিকে এক ধরনের অস্থিরতা ছড়িয়ে দেয়। মিসির আলি একবার আকাশের দিকে তাকাচ্ছেন। আকাশের মেঘের সঙ্গে সম্পর্কিত নিজের মানসিক অস্থিরতা টের পাচ্ছেন। তার ইচ্ছা করছে রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন, তোমারও কি অস্থির লাগছে? তিনি কিছু জিজ্ঞেস করার আগেই রিকশাওয়ালা বলল, আসমানের অবস্থা দেখছেন, আজ একেবারে ভাসায় দিব। মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেলে ভাবলেন, ভাসিয়ে দেওয়ার প্রবণতা প্রকৃতির ভেতর আছে। সে জোছনা দিয়ে ভাসিয়ে দেয়, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তুষারপাত দিয়ে ভাসিয়ে দেয়, আবার প্রবল প্রেম, প্রবল বেদনা দিয়েও তার সৃষ্টি জগৎকে ভাসিয়ে দেয়। প্রকৃতি যে খেলা খেলে, তার নাম ভাসিয়ে দেওয়া খেলা। প্রকৃতি ভাসিয়ে দিতে পছন্দ করে। আখিতারা মেয়েটা যদি সত্যি সত্যি মারা যায়, প্রবল দুঃখবোধ মিসির আলিকে ভাসিয়ে দিবে। আখিতারাকে দেখে মিসির আলি চমকালেন। যে হাসপাতালের বিছানায় আতশোয়া হয়ে আছে, তার কোলে হাসপাতাল থেকে দেওয়া খাবার, হলুদ রঙের প্লাস্টিকের ট্রেতে ভাত, এক টুকরা মাছ, ভাজি, ডাল। আখিতারা আগ্রহ নিয়ে খাচ্ছে। মনে হলো মিসির আলিকে দেখে সে লজ্জা পেয়েছে। মিসির আলি বললেন, আখিতারা, তোমার খবর কি? মেয়েটা হাসি মাখানো লজ্জা লজ্জা মুখ করে বলল, ভালো। জ্বর চলে গেছে? হ্যাঁ। হাসপাতালে থাকতে ভালো লাগছে? না। একা একা রাত থাকতে পারবে? খাওয়া বন্ধ করেছ কেন? খাও। আখিতারা বলল, বাবা, আপনি খাইছেন? মিসির আলি বললেন, না, তোমার এখান থেকে যাবার পথে হোটেলে খেয়ে নেব। হাসপাতালে খাবার কেমন? আখিতারা বলল, লবণ কম। লবণ দিতে বলবো? না। মেয়েটা যে তাকে দেখে খুবই আনন্দ পাচ্ছে, তা তিনি বুঝতে পারছেন। আনন্দিত মানুষের পাশে বসে থাকাও আনন্দের ব্যাপার। একজনের দুঃখ অন্যজনকে তেমন স্পর্শ করে না, কিন্তু আনন্দ করে। আখিতারা বলল, বড় বাবা, আপনি চলে যান, হোটেলে গিয়ে ভাত খান। মিসির আলি বললেন, হঠাৎ করে তোমার এত জ্বর? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এরকম জ্বর কি তোমার আগেও হয়েছে? বলো কি? আখিতারা বলল, ভয় পাইলে আমার জ্বর হয়। তুমি ভয় পেয়েছিলে? ভয় পেয়েছিলে কেন? আখিতারা নিচু গলায় বলল, রাইতে আমার কাছে একটা জিন আসছিল, জিন দেখে ভয় পাইছি। মিসির আলি বললেন, তুমি ভয়ে স্বপ্ন দেখেছিলে, স্বপ্ন দেখে ভয় পেয়েছ। স্বপ্ন দেখি নাই, জিন আমার বিছানার ধারে বসছে, আমার শরীরে হাত দিছে, আমারে চিমটি দিছে। কোথায় চিমটি দিয়েছে? ঘাড়ে। দেখি তোমার ঘাড় দেখি, কোন জায়গায় চিমটি দিয়েছে? আখিতারা দেখালো। জায়গাটা লাল হয়ে ফুলে আছে। মিসির আলি বললেন, এটা চিমটি না, কাকড়া বিছার কামড়। কাকড়া বিছার বিষের কারণে তোমার জ্বর এসেছে। এই বাড়িতে কাকড়া বিছা আছে, আমি নিজে দেখেছি। তুমি এরপর থেকে সবসময় মশারি ফেলে ঘুমাবে। আখিতারা বলল, বিছানার ধারে জিন বসেছিল, আমি দেখছি। মিসির আলি বললেন, আচ্ছা থাক, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলব। ডাক্তার তোমাকে কবে ছাড়বে কিছু বলেছেন? কাল সকালে ছাড়বে। আমি সকালে এসে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা। একা একা থাকতে পারবে তো? হ্যাঁ।
তোমার কি কিছু লাগবে? মৌলানা সাহেবের কাছ থেকে আমার একটা তাবিজ এনে দিন। তাবিজ থাকলে জিন আসবো না। মিসির আলী বললেন, আমি অবশ্যই তাবিজ নিয়ে আসবো, তাবিজ ছাড়া আসবো না। আখিতারা হাসছে, সে খুবই আনন্দিত। বৃষ্টি শুরু হলো মিসির আলী বাসায় ফেরার পর। যত গর্জে তত বর্ষানা টাইপ বৃষ্টি, তেমন কোনো ভাসিয়ে দেওয়া ধরনের বৃষ্টি না। ব্যবসা গরম ছিল, বৃষ্টিতে গরমটা কেটে গেছে, সামান্য শীত শীত লাগছে। ঘুমের জন্য ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মাথার উপর ফ্যান ঘুরছে, গায়ে থাকবে পাতলা চাদর, হাতে বই। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে একসময় চোখে ঘুম জড়িয়ে আসবে। তখন একসঙ্গে দুটো ব্যাপার হবে, বই পড়তে ইচ্ছে করবে, আবার ঘুমিয়ে পড়তে ইচ্ছে করবে। মিসির আলীর জন্য এই সময়টাই শ্রেষ্ঠতম সময়। সায়েন্স অ্যান্ড প্যারাডক্স বইটি এমন যে কয়েক পাতা পড়লে ঘুম কেটে যায়। লেখক বইটির 3য় চ্যাপ্টারে প্রমাণ করলেন গ্যালাক্সির ভর শূন্য। পদার্থের ক্ষুদ্রতম কণা অ্যাটমকে ভেঙে পাওয়া যাচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এদেরকেও ভাঙা যাচ্ছে, এক পর্যায়ে পাওয়া যাচ্ছে ল্যাপটন। ল্যাপটনের কোনো ভর নেই, কাজেই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো ভর নেই। গভীর মনোযোগে বই পড়তে পড়তে তিনি কখন ঘুমিয়ে পড়লেন জানেন না। তার ঘুম ভাঙল খুটখাট শব্দে। কে একজন বিছানার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। যে হেঁটে যাচ্ছে তাকে তিনি দেখতে পারছেন না, কারণ ঘর অন্ধকার। ঘুমানোর আগে তিনি বাতি নিভাননি। ঘর অন্ধকার থাকার কারণ নেই, হয়তো ঝড় বৃষ্টির কারণে ইলেকট্রিসিটি চলে গেছে। বিছানার পাশ দিয়ে যে হেঁটে যাচ্ছে সে একবার ব্যস্ত ভঙ্গিতে রান্নাঘরে ঢুকল। দরজার পাশে রাখা টুলের সঙ্গে ধাক্কা লাগলো। মিসির আলী একবার সুইচে স্পর্শ করলেন। কেউ একজন সুইচ টিপে বাতি নিভিয়ে দিয়েছে। সে কেউ একজনটা কি? চোর? যে ঘরে ঢুকেছে সে এখনো ঘরে আছে। মিসির আলী ইচ্ছে করলে বাতি জ্বালাতে পারেন, তিনি বাতি জ্বালালেন না। হঠাৎ করে তার মনে হলো যে এখন ঘরে ঢুকে সাবধানে হাঁটছে আখিতারা। সে কি তাকেই দেখেছে? তাকে দেখেই ভেবেছে জিন। হঠাৎ করে তার মনে হলো যে এখন ঘরে ঢুকে যে সাবধানে হাঁটছে আখিতারা কি তাকেই দেখেছে? তাকে দেখে কি ভেবেছে জিন? যে ঘরে ঢুকেছে সে কি পুরুষ নাকি রমণী? বাতি জ্বালিয়ে কে কি করে চিৎকার করাচ্ছে এই সমস্যা নিয়ে চিন্তা করা ভালো। ঘরে যে ঢুকেছে সে পুরুষ না রমণী তা অতি সহজে বের করে ফেলা সম্ভব। একটি রমণী পায়ের স্টেপ ছোট, লম্বা রমণীরও পুরুষদের মতো দীর্ঘ কদমে হাঁটে না। তাদের গায়ে থাকে প্রসাধন সামগ্রীর সুগন্ধ, চুলের তেলের গন্ধ, মুখে মাখা ক্রিমের গন্ধ। পুরুষদের গায়ে ঘামের গন্ধই প্রবল। রমণীরা হাতে চুড়ি পরে। অতি সাবধানে যে রমণী হাঁটবে তার হাতের চুড়িতেও কখনো না কখনো রিনঝিন করে উঠবে। রিনঝিন শব্দের সঙ্গে পুরুষ সম্পর্কিত না। আগন্তুক পুরুষ না রমণী তার মীমাংসা হবার আগেই মিসির আলী ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যেই বিচিত্র স্বপ্ন দেখলেন। আখিতারা বাসায় ফিরেছে, তার গলায় দুটা তাবিজ। মিসির আলী কাকরাইল মসজিদের সামনে ফুটপাতের দোকান থেকে তাবিজ দুটা কিনেছেন। আখিতারা খুবই আগ্রহের সঙ্গে গলায় তাবিজ পরে ঘুরছে। তাকে দেখে মনে হচ্ছে সে অনেকদিন পর বাবার বাড়িতে ফিরে আনন্দে আত্মহারা। মেয়েটার আনন্দ দেখে মিসির আলী ভালো লাগছে। আখিতারা বলল, বড় বাবা চা বানায় দিব? মিসির আলী বললেন, দাও। দুপুরে রান্না কি হইব? ঘরে বাজার নাই, ডাল ভাত করো। ঘন ঘন বাজারে যেতে আমার ভালো লাগে না। রসুন ভর্তা করব? রসুন ভর্তা খাইবেন? রসুন আর শুকনা মরিচ পুরায় ভর্তা খাইবেন? হ্যাঁ, খাবো। মিসির আলীর মনে হলো হাসপাতাল থেকে ফিরে আখিতারার মুখে বুলি ফুটেছে। মেয়েটা ফটফট করে কথা বলছে। পোস্টমাস্টারের রতনের সঙ্গে এই মেয়ের ভালোই মিল আছে। রতনও ছিল ফটফটানি মেয়ে। চা বানিয়ে মিসির আলীর সামনে রাখতে রাখতে আখিতারা বলল, বড় বাবা 4টা ঘর বন্ধ তাবিজ ঘরের সাইড কোনায় লটকায় দিলে ঘরে কিছু ঢুকবো না। ঘর বন্ধন তাবিজ কোথায় পাওয়া যায়? আমরা দেশের মাওলানা সাহেব ঘর বন্ধন তাবিজ দেন। তুমি যখন দেশে যাবে তখন আমার জন্য ঘর বন্ধন তাবিজ নিয়ে আসবে। আচ্ছা আখিতারা, শোনো, আজ তোমার এত কাজকর্ম করার দরকার নেই। হাসপাতাল থেকে এসেছো, বিশ্রাম করো। খাবার আমি হোটেল থেকে আনিয়ে নেব। আমারও তো বিশ্রামের দরকার নেই, অনেক বিশ্রাম হয়েছে। মিসির আলী চায়ের কাপ নিয়ে বসার ঘরে বেতের চেয়ারে বসলেন। তিনি সেখান থেকেই আখিতারার প্রবল বেগে ঘর ঝাড় দেবার শব্দ শুনলেন। মেয়েটার কাণ্ড কারখানায় তিনি বেশ আনন্দ পাচ্ছেন। মিসির আলীর আনন্দ
দীর্ঘস্থায়ী হল না। কিছুক্ষণের মধ্যে তার ভ্রু কুঁচকে গেল। সিগারেটে টান দিয়ে আনারে সিগারেট খোরদের মতো খক খক করে কাশতে লাগলেন। কোনো কারণে তার মনে যদি খটকা তৈরি হয় তখন এই ব্যাপারটা ঘটে। সিগারেটে টান দিয়ে কাশতে শুরু করেন। আজকের এই খটকা শুরু হয়েছে মনসুরের চিঠির কারণে। মনসুর এই চিঠি ডাকে পাঠায়নি, খামে বন্ধ করে দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিয়ে গেছে। পরম শ্রদ্ধেয় স্যার, জনাব মিসির আলী স্যার, আমি আপনার সঙ্গে পরপর কয়েকটা অন্যায় করেছি। অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনার কারণে আপনাকে লিখছি। হয়তোবা আপনি আমাকে ক্ষমা করবেন। আমার প্রথম অন্যায় থার্মোমিটার আনার কথা বলে আমি চলে গিয়েছিলাম আর ফিরে আসিনি। এই অন্যায়টি কেন করেছি আপনার মতো বুদ্ধিমান মানুষ তা না বোঝার কোনো কারণ নেই। স্যার, আমি থার্মোমিটার নিয়ে কোনো ম্যাজিক দেখাতে পারি না। থার্মোমিটার নিয়ে উপস্থিত হলে ম্যাজিক দেখাতে হতো, কাজেই আমি পালিয়ে চলে গেছি। আপনি আমার কাজকর্মে সন্দিহান হয়ে পড়েছেন। সন্দেহভাজন একজন মানুষ যত ভালো কাজই করুক তার কাজকে দেখা হয় সন্দেহের চোখে। আপনি যখন জিজ্ঞেস করলেন তুমি তো আখিতারাকে চেনো না, তাহলে তার নাম কিভাবে জানলে? আমি ভেবাচাকা খেয়ে যাবার কারণে তৎক্ষণাৎ জবাব দিলাম না। কি করে তার নাম জানি? আর কেনই বা আমি পকেটে থার্মোমিটার নিয়ে ঘুরছিলাম সেটা বলি। আপনার কাছে জোর হাতে অনুরোধ করি, আমার কথাগুলি দয়া করে পড়ুন। হয়তোবা আপনি আমার বিচিত্র কর্মকাণ্ড বুঝতে পারবেন। ওই দিন আখিতারা মেয়েটি প্রবল জ্বরে ছটফট করছিল। আমি তখন এসেছি আপনার সঙ্গে দেখা করতে। আপনার ঘরের দরজা বেশিরভাগ সময় খোলা থাকে। আমি ঢুকে গেলাম আপনার বসার ঘরে। সেখান থেকে শুনলাম আপনি মেয়েটার সঙ্গে কথা বলছেন। মেয়েটার প্রবল জ্বর, তাও বুঝলাম। আমি আপনাকে চমকে দেওয়ার জন্যই ঘর থেকে বের হয়ে ফার্মেসিতে চলে গেলাম। জ্বর কমানোর ঔষধ প্যারাসিটামল কিনলাম। আপনার বাসায় থার্মোমিটার নাও থাকতে পারে, এই ভেবে একটা থার্মোমিটারও কিনলাম। স্যার, আমি যে সত্যি কথা বলছি তাকে বিশ্বাস করছেন? যদি বিশ্বাস করেন তাহলে আরেকটা সত্যি কথা বলি। রেবু অর্থাৎ রাবেয়া নামের মেয়েটা তার স্বামী এবং সন্তানকে হত্যা করেছে। এই ঘটনাটাও সত্যি। মেয়েটা সাইকোপ্যাথিক। সে তার পছন্দের মানুষদের খুন করে। আমি জানি আপনি তার পছন্দের মানুষদের একজন। একই ঘটনা আপনার ক্ষেত্রেও ঘটতে পারে। আপনি অতি বুদ্ধিমান মানুষ হয়েও ব্যাপারটা বুঝতে পারছেন না। এইখানেই আমার দুঃখ। স্যার, আমার কথা যদি আপনি বিশ্বাস নাও করেন, একটু সাবধানে থাকবেন। আমার মন বলছে কোন এক গভীর রাতে সে আপনার ঘরে ঢুকবে। হয়তোবা ইতিমধ্যেই ঢুকেছে। ইতি চৌধুরী খালিকুজ্জামান। চিঠি শেষ করে মিসির আলী সিগারেটের টান দিয়ে বারবার খক করে কাশতে লাগলেন। আখিতারা বলল, বড় বাবা, আপনারা আরেক কাপ চা দিব? মিসির আলী বললেন, দাও। চা সে বানিয়ে রেখেছিল। মিসির আলীর কথা শেষ হবার আগেই সে চায়ের কাপ নিয়ে উপস্থিত হল। মিসির আলী কাপ হাতে বারান্দায় এসে দাঁড়ালেন। আজমল সাহেব ব্যাগ ভর্তি বাজার নিয়ে রিক্সা করে ফিরছিলেন। মিসির আলীকে দেখে বললেন, আপনার কাজের মেয়েটার কি হয়েছে? হাসপাতালে নাকি ভর্তি করিয়েছেন? ডেঙ্গু ফেঙ্গু নাকি? মিসির আলী বললেন, না, এখন সুস্থ, বাসায় নিয়ে এসেছি। এই এক যন্ত্রণা। 100 টাকার মাসের কাজের মেয়ে, তার চিকিৎসার পেছনে খরচ 500 টাকা। আমার ঘরে তো অসুখ বিসুখ লেগেই আছে। এখন আবার একটার হয়েছে জন্ডিস। বড় বিপদে আছি। মিসির আলী বললেন, ব্যাগ ভর্তি বাজার, আজ কোন উৎসব? আজমল সাহেব আনন্দিত গলায় বললেন, আপনি বুদ্ধিমান লোক, ঠিকই ধরে ফেলেছেন। রেবুকে আজ দেখতে আসবে। ছেলে সুইডেনে থাকে, ভালো কিছু করে বলে মনে হয় না, লেবার টাইপ। আমি মেয়ে পার করতে পারলে খুশি। বিদেশে গিয়ে বাথরুমের গুমুট পরিষ্কার করলে করবে, আমার কি? আপনি আমার নিজের লোক, আপনাকে বলতে অসুবিধা নাই। ওর ইতিহাস ভালো না, শুনলে চমকে উঠবেন। যদি ভালোই ভালোই বিয়ে হয়ে যায়, রেবুকে বিদায় করতে পারি। রেবুকে যদি বিদায় করতে পারি তাহলে দুঃখের কথা বলবো। কাউকে বলতে ভালো লাগে না, বলতে ইচ্ছে করলেও বলি না। আপনাকে তো আমি বলতেই পারি। শুনুন ভাই, আজ রাতে আমাদের সঙ্গে খানা খাবেন। আমিন বাজার থেকে গরুর মাংস কিনেছি, খেলে বুঝবেন কি জিনিস। আসবেন কিন্তু মনে করে। আর একটু খাস দিলে দোয়া করবেন। আমার পীর ভাই বলছেন এই বিয়ে হবে। উনি যা বলেন তাই হয়। উনি কিন্তু বলেছেন আর হয়নি তা কখনো হয়নি। অতি কামের লোক, ওনার কথা মিথ্যা হবে না। বাকি আল্লাহ মালিক। আপনাকে এত চিন্তিত লাগছে কেন? এত চিন্তা করবেন না, সব আল্লাহর হাতে ছেড়ে দিয়ে বসে থাকেন। রাতে মনে করে খানা খেতে আসবেন। মিসির আলী বললেন, আমি আবার অপরিচিত লোকদের সঙ্গে খেতে পারি না। আজমল সাহেব বললেন, আমারও একই প্রবলেম, আমিও পারি না। আপদ বিদায় হলে আপনাকে খবর দেব, তারপর দুই ভাই মিলে খানা খাবো। আজমল সাহেব বাড়ির ভেতরে ঢুকে গেলেন। মিসির আলী লক্ষ্য করলেন,
দোতলায় বারান্দায় রেবু এসে দাঁড়িয়েছে। সে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। রেবুকে একটা প্রশ্ন করবেন বলে তিনি ভেবে রেখেছিলেন। তার সঙ্গে যখন দেখা হয় তখন তার প্রশ্নটা করা হয় না। আজ অবশ্যই প্রশ্নটা করতে হবে। প্রশ্নটা হিন্দি ছবি নিয়ে। মারামারি দৃশ্যে দেখা গেল নায়কের শার্টের একটা বোতাম নেই, কিন্তু মৃত্যু দৃশ্যে বোতামটা ঠিকই আছে। এর পেছনে রহস্য কি? রসুন ভর্তা জিনিসটা যে এত সুস্বাদু মিসির আলি কল্পনাও করতে পারেননি। তিনি শুধু রসুন ভর্তা দিয়ে এক গামলা ভাত খেয়ে ফেললেন। আখিতারার দিকে তাকিয়ে বললেন, আজ থেকে আমি তোমার নাম দিলাম কুটুমিয়া। কুটুমিয়া কি? কুটুমিয়া এক উপন্যাসের চরিত্র। তার মতো রান্না কেউ করতে পারে না। আখিতারা আনন্দে নুয়ে পড়ল। মিসির আলি বললেন, এখন তুমি আমাকে বলো, তুমি যে রাতে জিন দেখলে সেই জিন কি করলো? চিমটি দিছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিমটি দিল না বসে? বসে। তারপর চিমটি দিছে। ভোর চিমটি দেয় আমি কোনোদিন শুনিনি। চিমটি দেয় মেয়েরা। আখিতারা গম্ভীর গলায় বলল, আমার চিমটি দিছে জিনে। মিসির আলি বললেন, এখন তার চিমটি দিতে পারবে না। গলায় তাবিজ। ঠিক নয়? হ্যাঁ, তোমার চৌকিটা আমি আমার ঘরে ঢুকিয়ে ফেলব। জিন যদি আসে তুমি আমাকে ডাকবে। আনন্দে অভিভূত হয়ে আখিতারা ডান দিকে ঘাড় কাত করে ফেলল। মিসির আলির মনে হলো বাচ্চাই মেয়েটার জীবনে যে কটি আনন্দময় ঘটনা ঘটেছে, আজকের এই সিদ্ধান্তটা তার একটা। আখিতারা, জি। মন দিয়ে শোনো, ভবিষ্যতে তুমি যতবার রান্না করবে একটা আইটেম যেন অবশ্যই থাকে, রসুন ভর্তা। আখিতারা আবার ঘাড় কাত করল। তার এতই আনন্দ হচ্ছে যে কেঁদে ফেলতে ইচ্ছে করছে। সে কিছুতেই বুঝতে পারছে না একটা মানুষ এত ভালো কিভাবে হয়। সামান্য কিছু মন্দ তো মানুষের মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে মানুষ আর ফেরেশতার তফাৎ কি? আখিতারা, জি। তুমি লেখাপড়া জানো? না। লেখাপড়া শিখতে হবে। রসুন ভর্তা বানালে হবে না। আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আখিতারা ঘাড় কাত করল। এবার সে আর চোখের পানি আটকে রাখতে পারল না। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মিসির আলি তাকিয়ে দেখলেন, কিছু বললেন না। তিনি চাচ্ছেন মেয়েটা আরো কাঁদুক। আনন্দের কান্না দেখতে তার বড় ভালো লাগে। আখিতারা, জি। খাওয়া শেষ করে আমার মাথায় তেল দিয়ে দাও। তুমি আমার অভ্যাস খারাপ করে দিয়েছ। রসুন ভর্তা দিয়ে যে খাওয়া খেয়েছি, আজ দুপুরে না ঘুমোলে চলবে না। আজ আমি মরার মতো ঘুমাবো। মিসির আলি সত্যি সত্যি মরার মতো ঘুমোলেন। তার ঘুম ভাঙল রাত 9টায়। দিনের বেলা এত লম্বা ঘুম তিনি তার জীবনে আর কখনো ঘুমিয়েছেন বলে তার মনে পড়লেন না। মৃত্যুর কাছাকাছি ঘুম, শান্তি এবং তৃপ্তির ঘুম, সবকিছুরই কারণ আছে। তৃপ্তিময় দীর্ঘ ঘুমেরও নিশ্চয়ই কারণ আছে। সবসময় কারণ খুঁজতে ভালো লাগে না। তিনি হাত মুখ ধুতে গেলেন। রাতে আজমল সাহেবের বাড়িতে খেতে যেতে হবে। আখিতারাকে সঙ্গে নিয়ে যাবেন। মেয়েটাকে অবশ্যই একা রেখে যাওয়া যাবে না। জিন বিষয়ক ভীতি মেয়েটার মাথার ভেতর ঢুকে গেছে। যে কোনো সুযোগে আবার সেই ভয় ডালপালা মেলতে পারে। আখিতারা বলল, বড় বাবা চা খাইবেন? মিসির আলি বললেন, না, দাওয়াত খেতে যাব। তুমিও সঙ্গে যাবে। আখিতারা বলল, আপনার কি শরীর খারাপ? মিসির আলি বললেন, শরীর খারাপ না, শরীর ভালো। আপনি ঘুমাইতেই আছেন আর ঘুমাইতেই আছেন। ঘুমাইতে ঘুমাইতে মানুষ মারা যায়। কে বলেছে? বড় বাবা বলছে। এই জন্য বড় বাবা যখন বেশি ঘুমায় তখন আমার ভয় লাগে। আমি ডাক দিয়ে তুলি। আমাকে ডাক দিয়ে তুললে না কেন? আমি ডাকছি, আপনার ঘুম ভাঙে নাই। মিসির আলি বললেন, এত লম্বা আরামের ঘুম কেন ঘুমিয়েছি শোনো। কারণটা কিছুক্ষণ আগে পরিষ্কার হয়েছে। আমার মাথা জট পাকিয়ে গিয়েছিল, আন্ধা গিট্টু লেগে গিয়েছিল। গিট্টু খুলে গেছে বলে আরাম করে ঘুমিয়েছি। বুঝেছ? কিছু না বুঝেই আখিতারা মাথা নাড়ল। মানুষটা যে ঘুমের মধ্যে মরে যায়নি এতেই সে খুশি। রাতে মিসির আলি আজমল সাহেবের বাড়িতে খেতে গিয়ে অস্বস্তিতে পড়লেন। বাড়িতে শোকের ছায়া। বরপক্ষের লোকজন কেউ আসেনি। তারা কোনো খবরও পাঠায়নি। আজমল সাহেব বললেন, মানুষ এত খারাপ কেন বলেন তো ভাই সাহেব? আসবি না ভালো কথা, একটা খবর তো দিবি। মিসির আলি বললেন, কটার সময় আসার কথা? সন্ধ্যাবেলা আসার কথা। মুরব্বীরা আসবে, বিয়ের কথাবার্তা হবে, তারপর খানা পিনা। রাস্তায় যানজটে মনে হয় আটকা পড়েছে। সব মুরব্বীদের একত্র করে আসতেও দেরি হয়। আজমল সাহেব হতাশ গলায় বললেন, ওরা আসল খবর পেয়ে গেছে। সবকিছু এত গোপন করে রাখি, তারপরও আসল খবর পেয়ে যায়। আপনি আমার নিজের লোক, আপনাকে বলি,
রেবুর আগে বিয়ে হয়েছিল, একটা মেয়েও হয়েছিল। স্বামী সন্তান দুজনই মারা যায়। তারপর থেকে রেবুর মাথা খারাপ। নতুন করে ঘর সংসার হলে মাথা ঠিক হয়ে যেত। মাথা খারাপের আসল ওষুধ বিবাহ। প্রশ্ন করবেন না ভেবে মিসির আলি প্রশ্ন করে ফেললেন। তিনি ইতস্তত করে বললেন, তারা মারা যায় কিভাবে? কাজের মেয়ে খুন করে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে পালিয়ে গেছে। বিশাল ইতিহাস, আরেকদিন বলুন। আপনাকে বলতে কোনো বাধা নেই রে ভাই, আপনি আমার আপনা লোক। পুলিশ টাকা খাওয়ার জন্য কি যে করেছে বললে বিশ্বাস হবে না। পুলিশ আসামি করেছিল রাবেয়াকে। রাবেয়া কি? রেবুর ভালো নাম রাবেয়া। ঘটনার পরে আমরা রেবুর নাম চেঞ্জ করে ফেলি। তার নাম দিই শেফালি, ডাক নাম শিফু। মেয়েটার বিয়ে তো দিতে হবে। আগের নাম ধাম রাখার কোনো যুক্তি আছে আপনি বলেন? মিসির আলি কিছু বললেন না, ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। আজমল সাহেব মিসির আলির দিকে এগিয়ে এসে গলা নিচু করে বললেন, স্ত্রী স্বামীকে খুন করে এই ইতিহাস আছে, কিন্তু কোনো মা তার 7 মাসের ফুটফুটে বাচ্চাকে খুন করতে পারে? আপনি বলেন। আপনি তো বোকা না। খারাপ কথা বলে ফেলেছি ভাই, কিছু মনে করবেন না। আজমল সাহেব বললেন, তোরা পারলে যে কাজের মেয়ে খুন করেছে তাকে ধরে আন, তা না করে উল্টাপাল্টা জেরা। রেবুর মাথাটাই খারাপ করে দিল। মামলা থেকে রেবুকে বের করে আনতে কত টাকা গেছে বলুন তো, দেখি আপনার অনুমান। বলতে পারছি না, মামলা মোকদ্দমা বিষয়ে আমার অনুমান খুবই খারাপ। 4,21,000 টাকা। থানা স্টাফ নিয়েছে 2 লাখ টাকা, আর এসপি সাহেবকে দিয়েছে 2 লাখ। মিসির আলি বললেন, 21,000 টাকার হিসাবটা কি? পত্রিকাওয়ালাদের দিতে হয়েছে। উল্টাপাল্টা খবর ছেপে দিলে মুশকিল না? ভাই সাহেব, আপনার কি খিদে লেগেছে? খানা দিতে বলি? মিসির আলি বললেন, একটু অপেক্ষা করি। একবার ইচ্ছে করে আমি গলা টিপে মেয়েটাকে শেষ করে দিই, যন্ত্রণা শেষ হোক। আজমল সাহেব বললেন, কোনো লাভ নেই, শুয়োরের বাচ্চারা আসবে না। রেবু মেয়েটা কি কপাল নিয়ে এসেছে, ঝাড়ুমারি কপালে। নিচে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, একটা না বেশ কয়েকটা গাড়ি। মিসির আলি বললেন, আমার ধারণা বরপক্ষের লোকজন চলে এসেছে। আপনার পীর ভাইয়ের কথা সত্যিই হয়েছে। আজ রেবুর বিয়ে, আয়োজনের হইচই ধরনের বিয়ে না, নিয়ম রক্ষা বিয়ে। মগবাজারের কাজী অফিস থেকে কাজী সাহেব আসবেন, বরপক্ষের কিছু লোকজন থাকবে, 5 লাখ টাকার কাবিন, অর্ধেক গয়নাপাতিতে উশিল। আজমল সাহেব প্রায় জীবন দিয়ে দিচ্ছিলেন মিসির আলি যাতে কনের দিকের একজন উকিল হন। মিসির আলি কাটান দিয়ে যাচ্ছেন, শেষ পর্যন্ত কাটান দিতে পারবেন বলে মনে হচ্ছে না। বিয়ের কনে রেবুর সঙ্গে তার দেখা হয়েছে। সে সকালবেলা নতুন পাঞ্জাবি নিয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিল। আজমল সাহেব পাঞ্জাবি পাঠিয়েছেন। তিনি চান মিসির আলি বিয়ের আসরেই পাঞ্জাবি পরে উপস্থিত হবেন। আখিদারাও লাল পাড় ডুরে লাল শাড়ি পেয়েছে। বিয়ে হবে সন্ধ্যায়। আখিদারা সকাল থেকেই শাড়ি পরে সেজেগুজে বেড়াচ্ছে। মিসির আলিকে বলেছে তাকে কাচের চুড়ি কিনে দিতে। কাচের চুড়ি না পেলে সে বিয়েতে যাবে না। রেবু মিসির আলির পা ছুঁয়ে সালাম করল। মিসির আলি বললেন, আজ তোমার জন্য বিশেষ দিন। পাঞ্জাবি টেবিলে রেখে রেবু কিছু বলল না। মিসির আলি বললেন, উন্নত একটা দেশে যাচ্ছ, তাদের চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। অবশ্যই সেখানে তুমি ভালো ডাক্তার দেখাবে, সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করবে। তোমার ভালো চিকিৎসা দরকার। রেবু ঘাড় কাত করল। মিসির আলি বললেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? রেবু বলল, না। মিসির আলি বললেন, তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল। রেবু সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল। তার দৃষ্টি তীক্ষ্ণ, অতিরিক্ত টেনশন, তার নাক ফুলে ফুলে উঠছে। মিসির আলি বললেন, তুমি ঘাবড়ে গেছো কেন? জটিল কোনো প্রশ্ন না। হিন্দি ছবি দেখছিলাম তোমাদের সঙ্গে, সেই ছবি নিয়ে প্রশ্ন। কি প্রশ্ন? নায়ক যখন মারামারি করছিল তখন দেখলাম তার শার্টের একটা বোতাম নেই, কিন্তু মৃত্যুর দৃশ্যের সময় দেখলাম শার্টের সবগুলো বোতাম আছে। এটা কি করে সম্ভব? রেবু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, মৃত্যুর দৃশ্যটা তার আগে হয়েছে, তখন শার্টের বোতাম ছিল, মারামারি দৃশ্যের সময় বোতাম খুলে গেছে। মিসির আলি বললেন, এত জটিল সমস্যার এত সহজ সমাধান আমি বুঝতেই পারিনি। রেবু বলল, আপনি ঠিকই বুঝতে পেরেছেন, আমার কাছে বুঝতে না পারার ভাব করছেন। তোমার সঙ্গে এটা কেন করব? আমাকে বোঝানোর জন্য যে আপনার বুদ্ধি কম। আপনার যে খুব বুদ্ধি এটা আমি জানি, অত বুদ্ধি থাকা ভালো না। মিসির আলি আচমকা অন্য একটা প্রশ্ন করলেন। তিনি রেবুর দিকে ঝুঁকে এসে বললেন, তোমাদের বাড়ির বারান্দার দিক থেকে আমার এই বসার ঘরে ঢোকার একটা দরজা আছে। দরজাটা তোমাদের দিক থেকে তালাবদ্ধ থাকে।
সেই তালার চাবি কি তোমার কাছে আছে? রেবু কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আছে। আর কিছু জিজ্ঞেস করবেন? মিসির আলি বললেন, না। রেবু তাকিয়ে আছে, তার চোখ বড় বড়। মিসির আলি ধারণা ছিল তিনি মানুষের চোখের ভাষা পড়তে পারেন। তিনি হঠাৎ লক্ষ্য করলেন রেবুর চোখের ভাষা তিনি পড়তে পারছেন না। এর চোখের ভাষা অচেনা হয়ে গেছে। রাত 9টা বাজে। আজমল সাহেব 2বার মিসির আলিকে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠিয়েছেন। মিসির আলি যেতে পারছেন না, কারণ মনসুর তার সঙ্গে দেখা করতে এসেছে। সে সঙ্গে করে অনেকগুলো তাজা দোলন চাপা নিয়ে এসেছে। মিসির আলি দোলন চাপার নাম পড়েছেন নজরুলের কবিতার বইয়ে। দোলন চাপা আগে কখনো দেখেননি। ফুল দেখে ফুলের গন্ধে তিনি মুগ্ধ হলেন। পুরো বাড়িতেই মিষ্টি সৌরভ ছড়িয়ে পড়েছে। মিসির আলি বললেন, বাহ। মনসুর বলল, স্যার, ফুলগুলো আপনার পছন্দ হয়েছে? মিসির আলি বললেন, খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। মনসুর পকেট থেকে সিগারেট বের করতে করতে বলল, স্যার, মাঝে মাঝে আমি আপনার সঙ্গে বেয়াদবি করি, সিগারেট খাই। আপনি কিছু মনে করবেন না। টেনশনের সময় আমি সিগারেট না খেয়ে থাকতে পারি না। মিসির আলি বললেন, সামনে সিগারেট খাওয়া না খাওয়া নিয়ে আদবের সম্পর্কটা আমি ঠিক বুঝতে পারি না। তুমি যত ইচ্ছা সিগারেট খাও, কোনো সমস্যা নেই। মনসুর কয়েকবার চেষ্টা করার পর তার লাইটারটা ধরালো। মিসির আলি হঠাৎ শব্দ করে হেসে ফেললেন। মনসুর অবাক হয়ে বললেন, আপনি হাসছেন কেন? মিসির আলি বললেন, লাইটারের শব্দ শুনে হাসলাম। লাইটারটা তুমি বাঁ হাতে ধরিয়েছ, এটা দেখেও হাসলাম। মনসুর বলল, আমি লেফট হ্যান্ডার। স্যার, এটা কি কোনো হাসির ব্যাপার? আমি যতদূর জানি এই পৃথিবীর 2% মানুষ লেফট হ্যান্ডার। মিসির আলি বললেন, আমি কেন হাসছি ব্যাপারটা বুঝিয়ে বলি। একবার আমাদের বাসায় গভীর রাতে কেউ একজন ঢুকেছিল। সেটা খুব বৃষ্টির রাত ছিল, ঝুম বৃষ্টি হচ্ছিল। যে ঢুকেছিল সে চাচ্ছিল আমি যেন টের না পাই একজন এসেছে, কিন্তু কি এসেছে সেটা যেন বুঝতে না পারি। আপনি বুঝে ফেলেছেন কি এসেছে? হ্যাঁ, তুমি এসেছিলে। মনসুর শান্ত গলায় বলল, আমি লেফট হ্যান্ডার। এটা জেনে আপনি টের পেয়ে গেলেন আমি আপনার ঘরে ঢুকেছি? লেফট হ্যান্ডাররা গভীর হাতে মানুষের বাড়িতে ঢোকে? মিসির আলি বললেন, তুমি পুরোটা না শুনে উত্তেজিত হয়ে পড়েছ। আগে শোনো ব্যাপারটা, নার্ভ ঠান্ডা করো, আর একটা সিগারেট ধরো। মনসুর আরেকটা সিগারেট ধরল, আর তখনই ব্যস্ত ভঙ্গিতে আখিতারা ঘরে ঢুকে পড়ল। মিসির আলি বললেন, তুমি বিয়ে বাড়িতে চলে যাও, আমি আসছি। আখিতারা বলল, আমি আপনারা না নিয়ে যাব না। তাহলে অপেক্ষা করো, সুন্দর করে 2 কাপ চা বানিয়ে দাও। আখিতারা চলে গেল। মিসির আলি মনসুরের দিকে তাকিয়ে বললেন, ওই রাতে তুমি কিছুক্ষণ আমার ঘরে হাঁটাহাঁটি করলে, আমার ঘুম ভাঙা পর্যন্ত অপেক্ষা করলে, তারপর ঘর থেকে বের হলে। যতক্ষণ ঘরে ছিলে ততক্ষণ টেনশনে তোমার স্নায়ু আড়ষ্ট ছিল। স্মোকাররা টেনশন কমাতে সিগারেট টানে। ঘর থেকে বের হয়েই তুমি সিগারেট ধরালে। বাইরে বৃষ্টি হচ্ছিল বলেই পুরো সিগারেটটা তুমি আমার বাসার বারান্দায় দাঁড়িয়ে শেষ করলে। সিগারেটের গন্ধে আমি তোমাকে চিনলাম না, তোমাকে চিনলাম লাইটারের শব্দে। তোমার লাইটারের শব্দ আমি চিনি। মনসুর চুপ করে আছে। সে এখন আর সিগারেট টান দিচ্ছে না, তবে তাকিয়ে আছে সিগারেটের ধোয়ার দিকে। মিসির আলি বললেন, তুমি লেফট হ্যান্ডার? এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং কোইন্সিডেন্স। শুনে তুমি মজা পাবে, বলবো? বলুন। তুমি আখিতারা বিছানায় বসেছ, তার ঘাড়ের ডান দিকে চিমটি দিয়েছ। আখিতারা উত্তর দিকে মাথা দিয়ে শুয়েছিল। এই অবস্থায় তার ঘাড়ের ডান দিকে একজন লেফট হ্যান্ডার চিমটি দেবে, রাইট হ্যান্ডার চিমটি দেবে ঘাড়ের বাঁ দিকে। ব্যাপারটা বুঝতে না পারলে আমি একটা কাজ করি, আখিতারাকে বিছানায় শুয়ে তার পাশে বসে দেখাই কেন একজন ঘাড়ের বাঁ দিকে চিমটি দেবে আর একজন ডান দিকে দেবে। দেখাবো? মনসুর শান্ত গলায় বলল, দেখাতে হবে না। আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। আখিতারা চা নিয়ে ঢুকেছে। মনসুর সহজভাবেই চায়ে চুমুক দিল। মিসির আলি বললেন, মনসুর শোনো, লজিক হচ্ছে সিঁড়ির মতো। লজিকের একটি সিঁড়ি পা দিলে অন্য সিঁড়ি দেখা যায়। তুমি আমার ঘরে ঢুকেছ, এটা জানার পর বুঝতে পারলাম রেবু মেয়েটার সঙ্গে তোমার যোগাযোগ আছে। কিভাবে বুঝলেন? আমার বাসার একটা দরজা বাইরে থেকে তালা দেওয়া, সেই দরজা খুলে এই বাসায় ঢোকা যায়। তালার চাবি রেবুর কাছে আছে, সেই চাবির একটা নিশ্চয়ই তোমার কাছেও আছে। আছে না? হ্যাঁ আছে। রেবুদের বাড়ির টেলিফোন নাম্বারও তুমি জানো। তুমি আমাকে ওই বাড়িতে টেলিফোন করেছিলে, মনে আছে? আছে।
আমি একটা নতুন পাঞ্জাবি পরে সেজেগুজে বসে আছি। আমার কাজের মেয়েটা আমাকে তাড়া দিচ্ছে বের হওয়ার জন্য। তুমি একবারও জিজ্ঞেস করলে না আমরা কোথায় যাচ্ছি। জিজ্ঞেস করনি কারণ তুমি জানো আমরা কোথায় যাচ্ছি। রেবুর সঙ্গে যোগাযোগ না থাকলেও তা যেন সম্ভব না। তুমি কি জানো আজ রেবুর বিয়ে? মনসুর বিচিত্র ভঙ্গিতে হাসল। নিসার আলি বললেন, তুমি এই বাসায় একসময় ভাড়াটে ছিলে। আমার এই অনুমান কি ঠিক আছে? মনসুর চমকে উঠে বলল, এই তথ্য আপনাকে কে দিয়েছে? নিসার আলি সহজ গলায় বললেন, রান্নাঘর দিয়েছে। রান্নাঘরের দেয়ালে হাজী আজমত আলীর নামের এক ভদ্রলোকের নাম এবং টেলিফোন নাম্বার লেখা। তোমার হাতের লেখা আমি চিনি। আপনি কি আমার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য হাজী আজমত আলীকে টেলিফোন করেছিলেন? না, টেলিফোন করিনি। তুমি এই বাড়িতে কতদিন ছিলে? 3 মাস। আমার ধারণা রেবুর সঙ্গে তখনই তোমার পরিচয় এবং প্রণয়। রেবু কি নিশিরাতে তালা খুলে তোমার ঘরে আসতো? হ্যাঁ। অবস্থাটা তো তোমার জন্য ভালোই ছিল। তুমি 3 মাসের মধ্যে চলে গেলে কেন? রেবুর বিয়ে হয়ে গিয়েছিল বলে? হ্যাঁ। নিসার আলি বললেন, আমার সিগারেট শেষ হয়ে গেছে, একটা সিগারেট দাও। মনসুর সিগারেট দিল, লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে দিল। নিসার আলি বললেন, মনসুর, তুমি কি মানুষ খুন করেছ? মনসুর বলল, জি না। রেবুকে পরামর্শ দিয়েছিলে তার স্বামী সন্তানকে খুন করতে? জি না। তুমি যদি বলতে চাও বলো, আমি তোমার কথা খুব মন দিয়ে শুনব। স্যার, রেবুর বাচ্চা হওয়ার পর তার সংসারে খুব অশান্তি শুরু হলো। রেবুর স্বামীর ধারণা হলো বাচ্চাটা তার না। রেবু একদিন স্বীকারও করলো বাচ্চার বাবা অন্য একজন। তারপর দুজনকেই বটি দিয়ে টুকরো টুকরো করে ফেলল। তুমি আমার ঘরে কেন আসতে? স্যার, আমি আপনাকে ভয় দেখিয়ে এই বাড়ি থেকে সরিয়ে দিতে চাচ্ছিলাম। কারণ রেবু প্রায় বলতো সে আপনাকে খুন করতে চায়। সে অসুস্থ একটা মেয়ে, ভয়ঙ্কর অসুস্থ। আপনাকে এই কথাটাই বারবার বলার চেষ্টা করেছি। আপনার বেঁচে থাকা আমার জন্য দরকার। কেন? স্যার, একমাত্র আপনি রেবুকে সুস্থ করে তুলতে পারেন, আর কেউ পারবে না। স্যার, আমি এই অসুস্থ মেয়েটাকে ভয়ঙ্কর ভালোবাসি। মনসুর তাকিয়ে আছে। এই চোখের ভাষা নিসার আলি পড়তে পারছেন না। এই চোখ মমতা এবং ভালোবাসায় আর্দ্র। মনসুরের চোখে পানি জমতে শুরু করেছে। নিসার আলি অপেক্ষা করছেন চোখ থেকে পানির ফোঁটা কখন টেবিলের উপর পড়ে। মনসুর যেভাবে বসে আছে, পানির ফোঁটা টেবিলে পড়ার কথা। অশ্রু চোখেই মানায়, কাঠের টেবিলে মানায় কিনা এটা তার দেখার ইচ্ছা। উপন্যাসটি এখানেই শেষ। আমাদের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর আপনারা যদি উপন্যাসের পাশাপাশি ছোট গল্পে আগ্রহী হন তাহলে আমাদের মূল চ্যানেল কুপির আলো সাবস্ক্রাইব করতে পারেন। কুপির আলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ।